আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথাবার্তা বলছি। আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমাদের প্রায় শেষ হয়ে যাবে দ্রুত। কারণ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে বাকি যে তিনটা চ্যাপ্টার আছে, 8, 9, 10, এগুলো একদমই ছোট। আহ, শেষে 11 নম্বর চ্যাপ্টার আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা একটু বড় আর কি। তো আপনারা ক্লাসগুলো একটু দেখবেন, ক্লাস যেগুলো করাচ্ছে এটা দেখলে আপনার চ্যাপ্টারটা পড়তে দেখবেন খুব সহজ মনে হবে, কেমন? না হলে পড়তে যায় খুব প্রেশার মনে হবে। এই জন্য আমার মনে হচ্ছে ক্লাসগুলো দেখলে, আমি তো বলে দিচ্ছি কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, আপনার প্রিপারেশনটা নিতে সহজ হবে। আর পরীক্ষাগুলো দিবেন, যে যে সাবজেক্টে যখন পরীক্ষা হয় পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষাগুলো দিলে আপনার প্রিপারেশনটা যাচাই করতে পারবেন। প্রশ্ন যেটাই দেই না কেন আপনি তো পড়ে ফেলতেছেন পুরোটা, কেমন? এতে আপনার প্রিপারেশনটা শেষ হয়ে যাবে। আর আমরা তো এখন প্রতিদিনই পরীক্ষা নেই, আর রাতে আজকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা পিডিএফটা পেয়ে যাবেন গ্রুপে ইনশাল্লাহ। আমি গ্রুপে অলরেডি দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখতে পারবেন। তো আমাদের যেহেতু প্রশ্ন আসবে এমসিকিউ, আমরা প্রথমে সিলেবাসের টপিকটা দেখবো। তারপরে এখানে প্রচুর এমসিকিউ আসছে, কিন্তু সোজা আছে, কেমন? 1 ঘন্টা ক্লাস করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমাদের সিলেবাসে বলা আছে। আরেকটা বিষয় হলো যে পরীক্ষা যেহেতু নিকটে, কেমন, প্রিপারেশন স্পিডটা বাড়াইতে হবে। যতই প্রিপারেশন বাড়ান মনে হয় যেন পরীক্ষা শেষ হবে না, কেমন? তারপরেও আপনি মাঠ ছাড়তে পারবেন না, চেষ্টা করে যাবেন সর্বোচ্চ লেভেলের। আমাদের সিলেবাসে দেখেন কি দেওয়া আছে: অ্যাকাউন্টিং ফর কমন স্টক, ট্রেজারি স্টক অ্যান্ড প্রিপার্ড স্টক, কেমন? এরপর দেওয়া আছে ডিভিডেন্ড, তারপর দেওয়া আছে রিটেন আর্নিংস, এরপর দেওয়া আছে বোনাস শেয়ার, এরপর আছে স্টক ডিভিডেন্ড। এই হলো আমাদের সিলেবাস। সিলেবাসের মধ্যে সাধারণ স্টক, ট্রেজারি স্টক, অগ্রাধিকার শেয়ার, লভ্যাংশ, সংরক্ষিত আয়, বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড, একই কথা, কেমন? এই হলো আমাদের হিসাবের টপিক। তো আমাদের হোয়াট ইজ ক্যাপিটাল স্টক, আমরা বলছি ক্যাপিটাল স্টক হলো কোম্পানির অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের মোট মূলধন, কেমন? এটাকে ক্যাপিটাল স্টক বলা হয়। আর কর্পোরেট ক্যাপিটাল বলা হয় যৌথ যৌথ মূলধন বলা হয় পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত আয়ের যোগফলকে। আচ্ছা, যদি ট্রেজারি স্টক থাকে, মনে রাখতে হবে, যদি ট্রেজারি স্টক থাকে তাহলে মোট পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত আয়ের যোগফল থেকে ট্রেজারি স্টককে বাদ দিয়ে দেখাইতে হয়, কেমন? আচ্ছা, মোট মূলধন বা মালিকানা সত্ত্ব কি 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 বলে? পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল, এই দুইটা যোগফল হচ্ছে মোট মূলধন, কেমন? আচ্ছা, পরিশোধিত মূলধনের মধ্যে আছে শেয়ার মূলধন এবং অতিরিক্ত শেয়ার অধিহার যেটাকে বলে আর কি, কেমন? অতিরিক্ত পরিশোধিত মূলধন অথবা শেয়ার প্রিমিয়াম। আচ্ছা, এখন এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আসছে, যে মূলধন সঞ্চিতি এবং সঞ্চিতি মূলধনটা কি, সংজ্ঞাও আসছে, পার্থক্যও আসছে। এটা একটু ভালো করে বুঝতে হবে, যে ক্যাপিটাল রিজার্ভ এবং রিজার্ভ ক্যাপিটাল, এটা বাইবা তো আসে, বাইবার জন্য এটা হট কেক আমাদের একটা বাইবা বই আছে, এটাতে আমরা ওখানেও দিয়ে দিছি। বাইবাতে এই প্রশ্নটা বহুবার আসছে। যৌথ কোম্পানির কেমন আছেন মোশাররফ? যৌথ কোম্পানির মূলধন বা ক্যাপিটাল ট্রানজাকশন হতে সৃষ্ট মুনাফাকে মূলধন সঞ্চিতি বলে, কেমন? অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ যেটা আসে সেটা হলো ক্যাপিটাল ট্রানজাকশন। ক্যাপিটাল ট্রানজাকশন মানে কি? মূলধনী লেনদেন আর কি। অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত যে মুনাফা হয় সেটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভের অংশ মনে করি আর কি। আচ্ছা, এখানে কি লিখছি? যৌথ মূলধনী কোম্পানির মূলধনী ট্রানজেকশন হতে সৃষ্ট মুনাফাকে মূলধন সঞ্চিতি অথবা ক্যাপিটাল রিজার্ভ বলে। যেমন স্থায়ী সম্পত্তি বিক্রি হতে প্রাপ্ত মুনাফা মূলধন সঞ্চিতির অংশ। আচ্ছা, মূলধন সঞ্চিতি কোম্পানির পরিচালন কার্যক্রম বহির্ভূত মুনাফা, অপারেটিং ইনকাম না এটা। আমরা বলছি অপারেটিং ইনকাম হচ্ছে ধরেন সেলস রেভিনিউ, সেটা হচ্ছে অপারেটিং ইনকাম, বিক্রয় রাজস্ব, সেবা আয়। কিন্তু এটা পরিচালন কার্যক্রম থেকে মুনাফা না, এটা হচ্ছে পরিচালনার বাইরে, কেমন? যে একটা স্থায়ী সম্পদ বিক্রি করছি, এটাকে অপরিচালনা আয় বলে আর কি, কেমন? বহির্ভূত মুনাফা, কি বলছে, কোম্পানির পরিচালন কার্যক্রম বহির্ভূত মুনাফা হয় তা সাধারণত শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসাবে বন্টন করা হয় না। এটা যেহেতু নিয়মিত আয় না, অনিয়মিত আয়, অপরিচালনা আয় বা অনিয়মিত আয়, এই জন্য এটাকে লভ্যাংশ হিসাবে বন্টন করা হয় না। মূলধন সঞ্চিতিকে উদ্ধৃত পত্রের শেয়ার হোল্ডারদের সত্ত্ব হিসাবে, এটা শেয়ার হোল্ডার, আমরা যদি যেটাকে মালিকানা সত্ত্ব বলি সেটা কোম্পানির ক্ষেত্রে বলে শেয়ার হোল্ডারের সত্ত্ব, একই কথা, কেমন? তো এটা শেয়ার হোল্ডারের শর্ত হিসাবে দেখানো হয়। সাধারণত ভুয়া সম্পদ অথবা মূলধনী ক্ষতির অবলোকনের জন্য মূলধন সঞ্চিতি ব্যবহার করা হয়। আমাদের কিছু ভুয়া সম্পদ আছে, কেমন? যেমন প্রাথমিক খরচ, তারপর শেয়ার অবহার, শেয়ার বাট্টা, এই ধরনের যে ভুয়া সম্পদ আছে এগুলাকে, অথবা মূলধন ক্ষতি হইলে এগুলা অবলোকন করার জন্য এই মূল ক্যাপিটাল রিজার্ভটা ব্যবহার করা হয়, কেমন? প্রাথমিক খরচ, ভুয়া সম্পদ যেগুলো আছে আর কি, ভুয়া সম্পদ, এগুলা অবলোপন বা বিলোপ সাধনের জন্য মূলধন সঞ্চিতি ব্যবহার করা হয়।
এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা দেখাবো কেমন। এরপরে আছে সঞ্চিতি তহবিল বা রিজার্ভ ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল হলো যে একটা যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত শেয়ারের অতলবকৃত অংশ। অতলবকৃত মানে আনকল্ড পার্ট, মানে যেটাকে এখনো তলব করা হয় নাই। অতলবকৃত অংশকে সঞ্চিতি তহবিল বা রিজার্ভ ক্যাপিটাল বলে। অনুমোদিত শেয়ারের অতলবকৃত অংশ বা আনকল্ড পার্টকে কি বলা হয়? সঞ্চিত তহবিল বা রিজার্ভ ক্যাপিটাল। অন্যভাবে বলা যায় যে কোম্পানি তার অনুমোদিত শেয়ারের যে অংশটুকু তলব না করে ভবিষ্যতের প্রয়োজনে সাপেক্ষে তলবের জন্য রেখে দেয় তাকে সঞ্চিত তহবিল বলে। অর্থাৎ কিছু অংশ কোম্পানির শেয়ারের কিছু অংশ তলব করে না, এটা যখন ইমার্জেন্সি প্রয়োজন হবে ভবিষ্যতে তখনই তলব করবে, সেটা হলো সঞ্চিত তহবিল কেমন। আচ্ছা, এটাকে বলা হয় অনুমোদিত মূলধন এবং পরিশোধিত মূলধনের পার্থক্যকে সঞ্চিত তহবিল বা সঞ্চিত মূলধন বলা হয় কেমন। আচ্ছা, এখন পার্থক্যটা আমরা একটু দেখি। মূলধন সঞ্চিতি বলা হয় মূলধনী মুনাফা, অর্থাৎ ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কখন হয়? যখন কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করা হয়, বিক্রয়জনিত লাভ থেকে ক্যাপিটাল গেইন হয়, সেটা হলো মূলধন সঞ্চিতি বা ক্যাপিটাল রিজার্ভ কেমন। আর এই কোম্পানির অনুমোদিত মূলধনের অতলবকৃত অংশকে বা আনকল্ড পার্টকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল কেমন। আচ্ছা, এটি আকস্মিক পরিস্থিতি অথবা মূলধন জনিত ক্ষতি পূরণের জন্য অথবা প্রাথমিক খরচ অবলোকনের জন্য ক্যাপিটাল রিজার্ভ ব্যবহার করা হয় কেমন। আচ্ছা, এটি ভবিষ্যতে ঘটবে এমন ঘটনা, যেমন দীর্ঘমেয়াদী প্রকল্প, বিনিয়োগ, কোম্পানির অবসায়ন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কোম্পানির অবসায়ন লিকুইডেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূলধন সঞ্চিতি তৈরি করা, এটা বাধ্যতামূলক কেমন। এটা আবশ্যক বা বাধ্যতামূলক, কম্পালসারি, এটা কম্পালসারি না। আচ্ছা, মূলধন সঞ্চিতি কোম্পানির ব্যালেন্স শিটে দায় হিসাবে দেখানো হয়। এটা কোম্পানির সঞ্চিত তহবিল কোম্পানির ব্যালেন্স শিটে দেখানো হয় না। আচ্ছা, মূলধন সঞ্চিতি কোম্পানির লোকসান পূরণ, স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লোকসান পূরণ অথবা যে কোনো আকস্মিক লোকসান পূরণ অথবা ভুয়া সম্পত্তি সম্পত্তি যেগুলো আছে, যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার, শেয়ার বাটা, এই ধরনের সম্পদগুলার অবলোকন করার জন্য মূলধন সঞ্চিতি ব্যবহার করা হয়। আর সঞ্চিতি তহবিল ব্যবহার করা হয় কোম্পানি যদি বিলুপ সাধন করা হয়, অবসায়ন করা হয় অথবা লিকুইডেশন করে দেওয়া হয়, তখন কাজে লাগায় আর কি। আচ্ছা, এখন আসেন শেয়ার ধারণা। শেয়ারটা কি? কোম্পানির শেয়ার হলো মূলধনের ক্ষুদ্রতম ও সমান অংশকে শেয়ার বলে। কোম্পানির মূলধনকে যদি ভাগ করে দেওয়া হয় এর সবচেয়ে ক্ষুদ্র অংশ এবং সমান অংশ, শেয়ারের মূল্য সবসময় সমান হয়। একটা শেয়ার দাম 100 টাকা, আরেকটার দাম 90 টাকা, এটা হবে না। শেয়ারের প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে সমান, 100 টাকা 100 টাকা অথবা 200 টাকা 200 টাকা কেমন। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানির গঠনে যে মূলধন প্রয়োজন হয় তাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমপরিমাণ এককে বিভক্ত করা হয়। এখানে মূল রাখবেন সমপরিমাণ কেমন, মানে শেয়ারের মূল্য সবসময় সমান হবে। একটা 90 টাকা আরেকটা 100 টাকা কখনোই হবে না আর কি। মূলধনের এই ক্ষুদ্র ক্ষুদ্র এককের প্রতিটি এককে প্রতিটি এক একটিকে কি বলে? শেয়ার বলে। শেয়ার হলো মূলত কোম্পানি মূলধন মূলধন কালেকশন করার প্রধান উৎস। মূলধনের প্রধান উৎস হলো শেয়ার। শেয়ারের মাধ্যমে কোম্পানি মূলত মূলধন সংগ্রহ করে আর কি। আচ্ছা, এই সংগ্রহিত অর্থকে আমরা শেয়ার মূলধন বলি। আচ্ছা, কোম্পানি মুনাফা করলে শেয়ার হোল্ডারগণ মুনাফার অংশ বিশেষ লভ্যাংশ আকারে পেয়ে যায়। অর্থাৎ যারা শেয়ার কিনে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার কেমন। যারা কোম্পানি যতটুকু শেয়ার কিনে সে ততটুকু শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারগণ নিট প্রফিট থেকে যতটুকু কোম্পানি বন্টন করার সিদ্ধান্ত নেয় তাকে বলে লভ্যাংশ। এটা পরীক্ষায় আসছে, কোম্পানির মুনাফাকে কি বলে? লভ্যাংশ বলে। আচ্ছা, শেয়ার হস্তান্তরযোগ্য কেমন। নির্ধারিত নিয়মে শেয়ার হোল্ডারগণ শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে হস্তান্তর করতে পারেন। আচ্ছা, স্টক, কোম্পানির মোট মূলধনের যে কোনো ভগ্নাংশকে স্টক বলে। আমরা বলছি শেয়ারের ক্ষেত্রে এসে সমান মূল্য কেমন, মূল্যটা একরকম হবে, দুই রকম হবে না। স্টকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম নয়। যে কোনো ভগ্নাংশকে স্টক বলে। স্টকের একটা মূল বিষয় হলো যৌথ মূলধনী কোম্পানিতে একজন শেয়ার হোল্ডারের মালিকানা যতগুলো পূর্ণ পরিশোধিত শেয়ার থাকে সেগুলোকে এক একটি সিঙ্গেল তহবিলে রূপান্তর করা যায়। স্টক বেসিক্যালি পূর্ণ পরিশোধিত হইতে হবে, শেয়ার কিন্তু পূর্ণ পরিশোধিত না হইতে পারে। স্টক অবশ্যই ফুল পেড হইতে হবে কেমন, আংশিক পেড হলে হবে না। আচ্ছা, প্রতিটি স্টকের মূল্য সমান বা অসমান হতে পারে। স্টকের মূল্য সমান হইতে পারে আবার অসমানও হইতে পারে। এগুলো সবগুলো কিন্তু কাজে লাগবে, একটু পরে দেখবেন। পাবলিক লিমিটেড কোম্পানিতে তার শেয়ার মূলধন সম্পূর্ণ আদায় করার পর পরিমেল নিয়মিত প্রাপ্ত ক্ষমতা বলে সাধারণ অধিবেশনের সিদ্ধান্তে শেয়ারকে স্টকে রূপান্তর করা যায়। অর্থাৎ শেয়ারকে আমরা স্টকে রূপান্তর করতে পারবো। আচ্ছা, শেয়ারকে স্টকে রূপান্তর করার জন্য 15 দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে। এটা পরীক্ষা আসছে যে কতদিনের মধ্যে জানাতে হবে, উত্তর হচ্ছে 15 দিনের মধ্যে জানাতে হবে। শেয়ারকে যদি স্টকে রূপান্তর করার ইচ্ছা হয় নিবন্ধককে জানাতে হবে 15 দিনের মধ্যে কেমন। আচ্ছা, শেয়ার আর স্টকের মধ্যে একটু পার্থক্য দেখি। কোম্পানির মোট মূলধনের কতগুলো নির্দিষ্ট ও সমমূল্যে বিভক্ত করা হয় যার প্রতিটি হলো শেয়ার, অর্থাৎ সমমূল্যে যে ভাগ করা হয়। এখানে মূল বিষয় হলো প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে সমান।
আর স্টকের ক্ষেত্রে হবে যে পূর্ণ মূল্য আদায়কৃত হইতে হবে। শেয়ারের যে পূর্ণ মূল্য এটা অবশ্যই আদায়কৃত হইতে হবে। আদায়কৃত শেয়ারকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হলে সেটা হলো স্টক। শেয়ারের মূল্য আংশিক অথবা সম্পূর্ণ রূপে আদায় হইতে পারে, আংশিক আদায় হইতে পারে, আবার সম্পূর্ণ আদায় হইতে পারে। স্টকের মধ্যে আংশিক আংশিক নাই, কেমন? স্টক অবশ্যই সম্পূর্ণ পরিশোধিত হতে হবে। অর্থাৎ শেয়ারের মূল্য সম্পূর্ণরূপে পরিশোধিত হলে একে আমরা স্টকে মূল্যায়ন করা যায়। শেয়ার মূল্য যদি সম্পূর্ণরূপে পরিশোধিত হয় তখন সেটাকে স্টকে ট্রান্সফার করা যায়। শেয়ারের পার্থক্য সূচক নির্দিষ্ট নম্বর থাকে, স্টকের নম্বর থাকে না। শেয়ারের মূল্য সর্বদাই নির্দিষ্ট থাকে। এটা আমরা বলছি 100 টাকা হলে 100 টাকা, 200 হলে 200, 50 হলে 50। স্টকের মূল্য নির্দিষ্ট থাকে না। শেয়ার অবিভাজ্য। হ্যাঁ, এটা এটা ভাগ করা যাবে না, স্টক ভগ্নাংশে ভাগ করা যাবে, কেমন? শেয়ারের অবিহিত মূল্য বা ফেস ভ্যালু একই রকম থাকে, এটা তো বললামই। আচ্ছা, স্টক খণ্ডন কি? এবার আসলে স্টক, এতক্ষণ যে স্টক বললাম নির্দিষ্ট মূল্য থাকে, ভগ্নাংশ করা যায়, এখন স্টক খণ্ডন কি? এগুলোর অবশ্য সব লিখিত পরীক্ষা আসছে, কেমন? যারা লিখিত পরীক্ষা দিন তাদেরও কাজে লাগবে এগুলা। স্টক বিভাজন হলো কোনো কোম্পানির বিদ্যমান শেয়ারগুলোকে বিভক্ত করা, শেয়ার সংখ্যা বৃদ্ধি করা। অর্থাৎ স্টক বিভাজনের কারণে স্বতন্ত্র শেয়ারগুলোকে একক মূল্যে হ্রাস পায়, কিন্তু কোম্পানির মোট মূলধন পরিবর্তিত হয় না। অর্থাৎ একটা শেয়ারের দাম 100 টাকা, আপনি চাইলেন এটাকে দুই ভাগ করে দিতে পারেন 50 টাকা করে, দুইটা 100 টাকা। তিন ভাগ করতে পারেন বা চার ভাগ করতে পারেন, চারটার দাম 100 টাকা। তো আলটিমেট মূল সব মিলে কিন্তু 100 টাকায় হচ্ছে, বাট ভাগ করে দিলেন আর কি। এই জন্য স্টকের একক মূল্য হ্রাস পায়। একক মূল্য হ্রাস পায়, বাট মূলধন যা আছে তাই থাকবে, কেমন? মূলধন অপরিবর্তিত থাকবে, মূলধন পরিবর্তন হবে না। কোম্পানির শেয়ারের তারল্য বাড়ানোর জন্য স্টক বিভাজন করে, কেমন? কোম্পানি যখন একটা শেয়ারের দাম বেশি যখন কিনতে পারে না, তখন এটাকে ভাগ করে দেয় যাতে সহজে টাকা কালেকশন করা যায়। এই জন্য তারল্য বাড়ানোর জন্য এই স্টকে বিভাজন করা হয়। স্টক বিভাজন হতে পারে, একটাকে দুইটা করা যায়, একের জন্য দুই। একটাকে তিন ভাগে ভাগ করে দেওয়া যায়, একটাকে পাঁচ ভাগেও ভাগ করে যায়, কেমন? 100 টাকার একটা শেয়ারকে পাঁচ ভাগ করে 20 টাকা স্টকে রূপান্তর করা যায়, কেমন? স্টক খণ্ডন ও স্টক লভ্যাংশটাকে, স্টক খণ্ডন হলো কোম্পানির বিদ্যমান শেয়ারগুলোকে বিভক্ত করে শেয়ার সংখ্যা বৃদ্ধি করা। আমরা তো বললাম শেয়ারকে ভাগ করে কি করা, স্টকে রূপান্তর করা যায় এবং এতে শেয়ার সংখ্যা বৃদ্ধি পায় আর কি। আচ্ছা, স্টক লভ্যাংশ, নগদ লভ্যাংশের পরিবর্তে যখন শেয়ার দেওয়া হয় তখন তাকে স্টক লভ্যাংশ বলে। যখন কোম্পানি মনে করে যে তার ব্যবসাটা বৃদ্ধি করা হবে, একটা নতুন ইন্ডাস্ট্রি দেওয়া হবে, তখন লভ্যাংশ যদি যদি ভাগ করে দেওয়া হয় তখন তো কোম্পানি টাকা পাবে না। তখন কি করে কোম্পানি তার যাদেরকে লভ্যাংশ দিবে, লভ্যাংশ না দিয়ে কি দিয়ে দেয়, এই শেয়ার দিয়ে দেয়, কেমন? এটাকে বোনাস শেয়ারও বলে আবার। স্টক স্টক খণ্ডনের কারণে স্বতন্ত্র শেয়ারগুলোর একক মূল্য হ্রাস পায়, হ্রাস পাবেই। একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয় আর এটাকে যদি আমি খণ্ডন করে ফেলি, কেমন? তাহলে দুই ভাগ করলে 50 টাকা করে হয়ে যাবে, তাহলে মূল্য হ্রাস পাবে। আচ্ছা, স্টক লভ্যাংশের কারণে স্বতন্ত্র শেয়ারগুলোর একক মূল্য হ্রাস পায় না। আর স্টক বলছে যে স্টক খণ্ডনের সংরক্ষিত আয় এবং পরিশোধিত মূলধনের উপর কোনো প্রভাব পড়ে না। স্টক খণ্ডন করলে স্টক সংখ্যা বাড়বে, যেমন একটা শেয়ারকে আমরা দুইটা দুইটা করতে পারি, চারটা করতে পারি, এতে সংখ্যা বাড়বে, কিন্তু মূলধন যা আছে তাই থাকবে, এটা পরিবর্তন হবে না, সংরক্ষিত আয় পরিবর্তন হবে না। আচ্ছা, স্টক লভ্যাংশে সংরক্ষিত আয় হ্রাস পায় এবং পরিশোধিত মূলধন বৃদ্ধি পায়। স্টক লভ্যাংশে যখন লভ্যাংশ আমরা পরিশোধ না করি, তার মানে লভ্যাংশ হ্রাস পেয়ে যাবে। এবং ব্যবসা যখন সম্প্রসারণ করা হয়, তখন আরেকটা ইন্ডাস্ট্রি বাড়লে সেখানে যখন আমরা স্টক লভ্যাংশ না দিয়ে আমরা যদি তাদেরকে শেয়ার দিয়ে দিই বা স্টক দিয়ে দিই, তখন আমাদের পরিশোধিত মূলধন বাড়বে, কোম্পানির অ্যাসেট বেড়ে যাবে, কেমন? স্টক খণ্ডনের নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়, কেমন? যখন মূল্য কমে যায় নতুন বিনিয়োগকারীরা ক্রয় করার সাহস পায় আর কি। এবং দীর্ঘমেয়াদে বাজারে কোম্পানির অংশ বৃদ্ধি করে। আর স্টক লভ্যাংশে বিদ্যমান শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করা হয়। শেয়ারের একক মূল্য হ্রাস পায়, শেয়ারের তারল্য বাড়ে। আমরা আগেই বলছি, এর ফলে শেয়ারের একক মূল্য হ্রাস পায়। একটা একটা শেয়ারকে যদি দুই ভাগ করা হয় তাহলে 100 টাকা শেয়ার হয়ে যাবে 50 টাকা, কেমন? একক মূল্য হ্রাস পাবে, কিন্তু আলটিমেট মূলধন একই থাকবে। আচ্ছা, স্টক খণ্ডনে বিদ্যমান এবং ভবিষ্যৎ শেয়ার হোল্ডারগণ লাভবান হয়, কেমন? বোনাস শেয়ারে শুধু বিদ্যমান শেয়ার হোল্ডারগণই লাভবান হয়। স্টক খণ্ডন করলে অনেকে নতুন করে কেনার সুযোগ পায়। আর বোনাস শেয়ার তো বাইরে দেওয়াই হয় না, এটা শুধুমাত্র যারা বিদ্যমান শেয়ার হোল্ডার তাদের মধ্যে বন্টন করা হয়। তার মানে তারা লাভবান হবে, অন্যরা লাভবান হবে না। স্টক খণ্ডনে শেয়ারের মোট মূল্য বাড়ে না, আর স্টক লভ্যাংশে শেয়ারের মোট মূল্য বেড়ে যাবে, কেমন? আচ্ছা, এখন স্টক শেয়ার অধিগ্রহণের কারণ কি? কেন স্টক শেয়ার অধিগ্রহণ করে অ্যাকুইজিশন করা হয়? অ্যাকুইজিশন অফ ট্রেজারি স্টক হলো একটি কোম্পানির নিজস্ব শেয়ার পুনরায় ক্রয় করা, কেমন? একটি কোম্পানির নিজস্ব শেয়ার পুনরায় ক্রয় করা। এটি শেয়ার হোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার একটি বিকল্প এবং নমনীয় উপায়। আচ্ছা, কোম্পানি তার নিজস্ব শেয়ার অধিগ্রহণ পুনরায় ক্রয় করতে পারে বেশ কিছু কারণে এই কাজটা করে ট্রেজারি স্টক, অর্থাৎ কোম্পানির বাইরে শেয়ার বিক্রি না করে যখন নিজেরাই কিনে ফেলে, কোম্পানি নিজস্ব শেয়ার নিজেরাই কিনে ফেলে,
সেটা হলো স্টক অধিগ্রহণ। কেমন? অ্যাকুইজিশন অফ ট্রেজারি স্টক, বাট তারা নিজেরাই শেয়ারকে কিনে ফেলে, বাইরে বিক্রি করে না। এর পিছনে কিছু কারণ আছে। কারণটাকে হলো যে অবশিষ্ট শেয়ারের মূল্য বৃদ্ধি করা। কেমন? ইনক্রিজ দ্য ভ্যালু অফ রিমেনিং শেয়ারস। যখন একটি কোম্পানি তার নিজস্ব স্টক পুনরায় কিনে নেয়, তখন এটি বাজারে বিদ্যমান শেয়ার সংখ্যা হ্রাস করে, প্রতিটি অবশিষ্ট শেয়ারের মালিকানা অনুপাত বৃদ্ধি করে। ফলস্বরূপ একটি অবশিষ্ট বিদ্যমান শেয়ারের দাম বাড়তে থাকে। আচ্ছা, আরেকটা লাভ হলো যে আর্থিক অনুপাত উন্নত করে, আর্নিং পার শেয়ার বৃদ্ধি পায়। অর্থাৎ শেয়ার হোল্ডার যারা আছে তাদের লাভ বেশি হয় আর কি, বাইরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাইরের মানুষ ক্ষতিগ্রস্ত বলতে তারা লাভ পায় না, মানে যখন শেয়ার তারা নিজেরাই নিজের শেয়ার কিনে নেয়, লাভও তাহলে নিজেদের মধ্যে ভাগ হবে, তার মানে আর্নিং পার শেয়ার ইপিএস বাড়বে, ইকুইটির উপর রিটার্ন বৃদ্ধি পাবে, এই আর কি। বিনিয়োগকারীদের প্রতি আস্থার সংকেত, যখন দেখবে যে নিজেদের শেয়ার নিজেরাই কিনে ফেলে, তখন বাইরের লোকরা বলবে যে এই কোম্পানির অবস্থানটা ভালো, না হলে তো ওরা কিনতো না। কেমন? এই বিষয়গুলো আর কি। আচ্ছা, ফার ভ্যালু শেয়ার মানে কি? সমমূল্যের শেয়ার। যে সমস্ত শেয়ারের সমমূল্য কোম্পানির কর্পোরেট চার্টারে উল্লেখ থাকে, সেই সমস্ত শেয়ারকে সমমূল্য শেয়ার বলে। অর্থাৎ কোম্পানির চার্টারে বা দলিলে উল্লেখ থাকে যে শেয়ার মূল্য সমান, সেটাকে বলে সমমূল্য শেয়ার। শেয়ার সমমূল্য বা পার ভ্যালু হলো কর্পোরেট চার্টারে উল্লেখিত মূল্য, যার নিচে সেই শ্রেণীর শেয়ারগুলো প্রাথমিক অফারে বিক্রি করা যায় না। অর্থাৎ কোম্পানির চার্টারে বা দলিলে উল্লেখ থাকবে যে শেয়ারের মূল্য 100 টাকা, 100 টাকা থেকে 1 টাকা কমবে না, যেটাতে দলিল উল্লেখ আছে 99 টাকা করা যাবে না। এর ফলে কোম্পানির প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে আর কি। কেমন? ইস্যুকারী কোম্পানির সমমূল্যের নিচে আর শেয়ার ইস্যু না করার প্রতিশ্রুতি দেয়, তারা এর নিচে আর শেয়ার ইস্যু করবে না আর কি। আর এটা হচ্ছে তার বিপরীতটা, নো ফার ভ্যালু শেয়ার, সমমূল্যবিহীন শেয়ার স্টক। যে সমস্ত সমমূল্য কোম্পানির কর্পোরেট চার্টারে উল্লেখ থাকে না, অর্থাৎ মূল্য সমান হবে এই মর্মে কোনো চার্টারে বা দলিলে উল্লেখ থাকে না, সেই সমস্ত শেয়ারকে সমমূল্যবিহীন শেয়ার স্টক বলে। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে কোম্পানি দায় এড়িয়ে যাইতে চায় আর কি। অর্থাৎ আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারবেন কেন একটি কোম্পানি কোনো পার ভ্যালু ছাড়াই শেয়ার ইস্যু করবে। ভবিষ্যতে এমন কোনো মন্দ অবস্থা তৈরি হতে পারে যাতে সমমূল্যের কম মূল্যে শেয়ার বিক্রি করা লাগতে পারে। যদি কোম্পানি মনে করে যে আমরা শেয়ার আরো মূল্য কমাইতে পারি, বা ভবিষ্যতে ব্যবসা যদি খারাপ হয় আমরা মূল্য কমাবো, তখন তখন নো ফার ভ্যালু শেয়ার ইস্যু করতে পারবে। এই জন্য এখানে চার্টারে উল্লেখ করা থাকে না। আচ্ছা, এখন আসলে শেয়ারের প্রকারভেদ, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ শেয়ার। এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে, বিশেষত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এই দুইটা থেকে প্রশ্ন এসে থুবাই গেছে। কেমন? প্রচুর প্রশ্ন। এই জন্য এই সাধারণ শেয়ারটা একটু ভালো করে বুঝতে হবে। এটাকে ইংলিশে বলে কমন স্টক অথবা অর্ডিনারি শেয়ার। এই সাধারণ শেয়ার হলো যে মূলত সাধারণ শেয়ার হোল্ডার এই কোম্পানির মালিক। কেমন? এখানে বলা আছে কমন স্টক আর দ্য শেয়ারস অফ ওনারশিপ। আমরা যদি কোম্পানির মালিক কাকে বলা হয় এক কথায় আমরা বলি, তাহলে সেটা সেটা হলো সাধারণ শেয়ার হোল্ডাররা। কেন? সাধারণ শেয়ার হোল্ডাররা, এদের দায় দায়িত্ব হলো বেশি, পরিবারের মা বাবার মতো আর কি, তাদের দায় দায়িত্ব হলো বেশি, অধিকার বেশি, কর্তব্য বেশি, কিন্তু সুবিধা তারা সবার শেষে নেয়। কোম্পানির লভ্যাংশ বন্টন, কোম্পানির বিলুপ সাধনের সময় মূলধন প্রত্যাবর্তনে তারা অগ্রাধিকার পান না। অর্থাৎ আগে ঋণ পরিশোধ করতে হয়, তারপর অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ার যারা আছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে লভ্যাংশ দিয়ে দেয়, তাদের দাবি দাওয়া পূরণ করা হয়। এরপরে যদি থাকে তারা সাধারণ শেয়ার হোল্ডাররা নেয়, আর যদি না থাকে নাই, তারা লস বিয়ার করে। কেমন? এই জন্য এর হচ্ছে মূল মালিক। সুবিধা কোন জায়গায়? তারা কোম্পানির পরিচালক হিসাবে নির্বাচনে প্রার্থী হতে পারেন, এটা বড় সুবিধা। 2 নম্বর হচ্ছে তারা ভোট দিতে পারেন। কেমন? নির্বাচনে প্রার্থী নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন। 3 নম্বর, তারা শেয়ার হোল্ডারের বিভিন্ন সভায় অংশগ্রহণ করতে পারে, শেয়ার হোল্ডারদের সভা হয় সাধারণ সভা, সেখানে তারা পার্টিসিপেট করতে পারেন। 4 নম্বর হচ্ছে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামত দিতে পারেন। 5 নম্বর হচ্ছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ আর নির্দিষ্ট থাকে না। ধরেন তারা ঋণ পরিশোধ করলো, অগ্রাধিকার শেয়ারকে ডিভিডেন্ড দিয়ে দিল, সমস্ত দায় দেওয়া পরিশোধ করে প্রচুর লাভ আছে, তখন তারা নির্দিষ্ট হারে নিবে না, মানে যত বেশি থাকবে তত বেশি নিবে। আর ঝুঁকি হলো যদি লস খায় তখন তারা লসও নিবে আর কি। কেমন? আচ্ছা, এই হলো সাধারণ। তাহলে এদের সুবিধাটা কি? তারা ভোট দিতে পারে, তারা কোম্পানির পরিচালক হতে পারে, তারা শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামত দিতে পারে, লভ্যাংশ হার নির্দিষ্ট থাকে না, যত বেশি হয় তত বেশি পাবে, যত কম হয় তত কম পাবে। কেমন? ব্যবসায়ীর জন্য বৈধ। কেমন? আর অগ্রাধিকার শেয়ার, এটাকে ইংলিশ বলে প্রিফার্ড স্টক। কেমন? বা প্রিফারেন্স শেয়ার। এটা অনেকটা ডিপিএস এর মতো আর কি, ফিক্স। তারা ঝুঁকি নিতে সাধারণ শেয়ার যারা আছে এরা ঝুঁকি নিতে পছন্দ করে, লাভ বেশি হলে লাভ বেশি পাবে, লস হলে লস পাবে। আর অগ্রাধিকার শেয়ার এই ঝুঁকির মধ্যে নাই, তারা লভ্যাংশ প্রাপ্তি এবং মূলধন প্রত্যাপনের সাধারণ শেয়ার মালিকদের চেয়ে অধিকার পান আগে। কেমন? অর্থাৎ তাদের লভ্যাংশ পাওয়ার পরে তাদের লভ্যাংশ নির্দিষ্ট থাকে এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে দেওয়া হয়। এটা অনেকটা ঋণের মতো। ঋণ যেহেতু যেহেতু আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, অগ্রাধিকার শেয়ারও আপনাকে অবশ্যই কি করতে হবে? পরিশোধ করতে হবে। এই জন্য এটাকে হাইব্রিড শেয়ারও বলা হয়। বলছে যে
এটা কোম্পানির নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এটা ভোটাধিকার ভোট দিতে পারবে না, কেমন, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। আচ্ছা, এদের মুনাফা নির্দিষ্ট, শেয়ার মালিকগণ অবশ্যই নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। আচ্ছা, যারা মূলত ঝুঁকি পছন্দ করে না, তারাই মূলত অগ্রাধিকার শেয়ারে ইনভেস্ট করে, মানে কোনো রিস্ক নিতে চায় না, নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে, আমরা যেটাকে ডিপিএস বলি আর কি। আচ্ছা, তাই এরূপ শেয়ার হোল্ডারগণ অনেকটা কোম্পানির পাওনাদারের মতো। কিসের মতো? পাওনাদারের মতো, ঋণের মতো আর কি। অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার ও ঋণদাতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বলে এটাকে হাইব্রিড শেয়ারও বলা হয়, কেমন। মানে সাধারণ শেয়ার এবং এটাকে অগ্রাধিকার ঋণদাতার মতোই ট্রিট করা হয়, এই জন্য এটাকে হাইব্রিড শেয়ারও বলা হয়। এগুলো সবগুলো যেগুলো দাগ দেওয়া আছে, সবগুলো কিন্তু নৈর্ব্যক্তিক। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার অনেক রকম আছে: সঞ্চয়ী অগ্রাধিকার, অসঞ্চয়ী, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, রূপান্তরযোগ্য, অরূপান্তরযোগ্য, কেমন। এরপরে আছে বিলম্বিত। আচ্ছা, এখানে একটা পরীক্ষায় আসছে এই দুইটা, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার আর অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারটা আমি কি একটু বলে দেই। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হলো যে, ধরেন এই বছর আপনাকে 10% লাভ দেওয়ার কথা ছিল, কিন্তু লাভ এই বছর 10% হয় নাই, তাইলে আপনাকে পরবর্তী বছর যদি 20% লাভ হয়, তাহলে আপনার গত বছরটাও দিতে হবে, এই বছরটাও দিতে হবে, অর্থাৎ সঞ্চয় থাকবে আর কি। এই সঞ্চয় 6 বছর পর্যন্ত চলবে। আপনি 6 বছর পর্যন্ত যদি 5 বছর পর্যন্ত লস খান, 6 বছর পর্যন্ত প্রচুর লাভ হয়, ওই 6 বছর আপনার পুরো টাকাটা ব্যাক করতে হবে। আর অসঞ্চয়ীর মধ্যে কোনো মানে ব্যাক 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 কি বলে, ব্যাক বেঞ্চার থেকে আপনি সেল পাবেন না। অর্থাৎ এবছর লাভ হইলে পাবেন, লস হইলে পাবেন না, পরবর্তী বছর লাভ হইলে আপনাকে এই বছর আর দিবে না। এই দুইটা পরীক্ষা আসছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে। ধরেন এই বছর লাভ হয়েছে কিন্তু কম হয়েছে, আপনার যে শর্ত সেটা পূরণ হয় নাই, তাহলে পরবর্তী বছর লাভ হলে আপনাকে সমন্বয় করে দিতে হবে আর কি। আচ্ছা, বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার, এটাকে ডিফার্ড শেয়ার বলে। শেয়ার মালিকগণ লভ্যাংশ বন্টন এবং মূলধন প্রবর্তনের সকল শেষে অংশগ্রহণ করে, এবং কোম্পানির গঠন ব্যয় এবং প্রাথমিক ব্যয়ের প্রতিদান স্বরূপ, অর্থাৎ কোম্পানি যখন প্রতিষ্ঠা হয় তখন তারা কিছু ব্যয় করে, এই পুরস্কার স্বরূপ তাদেরকে এই শেয়ারটা দেওয়া হয়। আচ্ছা, এরপরে আছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার হয়েছে যে, যখন কোম্পানি নগদ লভ্যাংশ দিতে না পারে, কেমন, লভ্যাংশ না দিয়ে শেয়ার, লভ্যাংশের পরিবর্তে যদি শেয়ার দেয়, সেটাকে বলে বোনাস শেয়ার। এটা বেসিক্যালি বিদ্যমান শেয়ার হোল্ডাররা এটা পায়, এটা মনে রাখবেন। এই সপ্তাহের পরীক্ষার মধ্যে বহুবার আসছে। বোনাস শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? বিদ্যমান শেয়ার হোল্ডারের মধ্যে বোনাস শেয়ার বন্টন করা হয়। বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানির শেয়ার সংখ্যা বাড়ে, কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ অপরিবর্তিত থাকে, কারণ আপনার লভ্যাংশের পরিবর্তে শেয়ার দিছে, তো তার মানে ব্যবসায় মূলধন যা ছিল তাই তো আছে, কেমন। আচ্ছা, বোনাস শেয়ারকে স্টক ডিভিডেন্ড বা স্টক লভ্যাংশ বলা হয়। তাহলে এখান থেকে মোটা দাগে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার বন্টন করা হয়, এটা মনে রাখবেন, কেমন। আর কেন দেওয়া হয়? লভ্যাংশ না দিয়ে শেয়ার দেওয়া হয়, কেমন, এই দুইটা কথা। আচ্ছা, অধিকার শেয়ার। অধিকার শেয়ার হলো যে কোম্পানির পরিশোধিত মূলধন যদি অনুমোদিত মূলধন অপেক্ষা কম হয়, তাই তাকে রাইট শেয়ার বলে, কেমন। অনুমোদিত মূলধন থেকে যদি পরিশোধিত মূলধন কম হয়, তখন তাকে রাইট শেয়ার বলে। অনুমোদিত মূলধন ধরেন 10 লাখ টাকা, পরিশোধিত মূলধন 8 লাখ টাকা, বাকি 2 লাখ টাকা রাইট শেয়ার। আচ্ছা, নতুন ইস্যুকৃত যে সাধারণ শেয়ারগুলো ক্রয়ের অধিকার বিদ্যমান শেয়ার হোল্ডারদের জন্য সংরক্ষণ করা হয়, তাই রাইট শেয়ার। তাহলে এখানে নতুন যখন শেয়ার, এখানে মনে রাখবেন নতুন ইস্যুকৃত, কেমন। নতুন শেয়ার ইস্যু করলে যদি এটা বাইরে বিক্রি না করে কোম্পানির বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়, সেটা হলো রাইট শেয়ার। এটা হচ্ছে মূল বিষয়, কেমন। শেয়ারে বিদ্যমান বা পুরাতন শেয়ার মালিকগণ তাদের দাবির স্বার্থে এই দাবি করতে পারে আর কি, কেমন। আচ্ছা, এখন বোনাস শেয়ার, এটা সুবিধা হচ্ছে কর দিতে হবে না, মোটামুটি। আচ্ছা, রাইট শেয়ার আর বোনাস শেয়ারের মধ্যে পার্থক্য: রাইট শেয়ার মূলত নতুন ইস্যুকৃত, এটা হচ্ছে নতুন শেয়ার, এবং কাদের মধ্যে বন্টন করা হয়? বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে। আর বোনাস শেয়ার হচ্ছে এটা লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয়। এটা হচ্ছে নতুন শেয়ার ইস্যু করলে বিদ্যমান শেয়ার হোল্ডাররা যদি এই শেয়ারগুলো কিনে নেয়, সেটা হচ্ছে রাইট শেয়ার। আর বোনাস শেয়ার হচ্ছে লভ্যাংশ দিতে দেয়, লভ্যাংশ দেয় না আমরা, আমরা লভ্যাংশের পরিবর্তে যখন শেয়ার দিই, সেটা হচ্ছে বোনাস শেয়ার। মূলত কোম্পানি যখন এক্সপানশন করে বা সম্প্রসারণ করে, তখন এই বোনাস শেয়ার দেওয়া হয়। আচ্ছা, অধিকতর মূলধন সংগ্রহের জন্য রাইট শেয়ার ইস্যু করা হয়। আর সংরক্ষিত তহবিল অর্থাৎ নিট লাভকে যখন আমরা মূলধনে পরিবর্তন করব, সেটা হচ্ছে বোনাস শেয়ার, কেমন। রাইট শেয়ার ইস্যুর ফলে কোম্পানির শেয়ার সংখ্যা বাড়ে এবং মালিকানা সত্ত্ব বাড়ে, দুইটাই বাড়ে। বোনাস শেয়ার ইস্যুর ফলে শেয়ার সংখ্যা বাড়ে, মালিকানা সত্ত্বের পরিমাণ অপরিবর্তিত থাকে, কেমন, মূলধন আর বাড়বে না, যা ছিল তাই। রাইট শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয়, যেহেতু এটা নতুন করে শেয়ার ইস্যু করে, নতুন করে অর্থ টাকা দিতে হবে। আর বোনাস শেয়ারের জন্য কোনো অর্থ দিতে হয় না। রাইট শেয়ারের সম্পূর্ণরূপে বা আংশিক পরিশোধিত হতে পারে, আর বোনাস শেয়ার সবসময় সম্পূর্ণ পরিশোধিত হয়, কেমন। আচ্ছা, এই হলো মোটামুটি বিষয়। আচ্ছা, শেয়ার ইস্যু করলে যাবে, আমরা কি জানি, নগদ টাকা আসবে, নগদান অথবা ব্যাংক ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ওডিআর যদি শেয়ার ইস্যু করে, কেমন, শেয়ার ওডিআর ইস্যু করলে এটা একটা দায়। তারপরে শেয়ার মূলধন বা শেয়ার ওডিআর হিসাব ক্রেডিট, আর আগে দুইটা ঠিকই আছে, নগদান হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আর অবহারে যদি শেয়ার ইস্যু করে, কেমন, নগদান হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। আর যদি শেয়ার ইস্যু করে কোনো জমি ক্রয় করে, তাহলে স্থায়ী সম্পত্তি অথবা জমি ডেবিট, বিল্ডিং ডেবিট,
শেয়ার মূলধন ক্রেডিট। কেমন? অধিহার হইলে অধিহার, সরি, অবহার হইলে অবহার ডেবিট, আর অধিহার হইলে অধিহার ক্রেডিট। এই হলো আমাদের আলোচ্য বিষয়। আর একটু আচ্ছা, ট্রেজারি স্টক একটা বিষয় আছে। ট্রেজারি স্টক হলো কোম্পানির নিজস্ব শেয়ার, যা ইস্যু করার পর কোম্পানির শেয়ার হোল্ডারদের নিকট হতে পুনরায় অধিগ্রহণ করে, কিন্তু রিটায়ার বা অপসৃত হয় না। এটা কেন করা হয়? কর্মচারীদের মধ্যে শেয়ারগুলো পুনরায় ইস্যু করা, বাজারে কোম্পানির শেয়ার মূল্য যখন বৃদ্ধি পায় তখন নিজেরাই কিনে ফেলে। কেমন? এবং ইপিএস বৃদ্ধি পায়, এর ফলে ইপিএস বৃদ্ধি পায়। ট্রেজারি স্টক একটা প্রতি হিসাব বা কন্ট্রা অ্যাসেট। কেমন? মালিকানা সত্ত্বের বিপরীত হিসাব এটা। এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে যায়। কেমন? ট্রেজারি স্টক যত বাড়বে, এটা উত্তোলন আর কেন, একটা উত্তোলন। ট্রেজারি স্টকের ফলে মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাবে। এটা কন্ট্রা স্টক হোল্ডার সিকিউরিটি বলা হয়। তাই ট্রেজারি স্টক ক্রয় করলে মালিকানা সত্ত্ব কমে যাবে, বিক্রয় করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। স্টক খণ্ডন কি, এটা আমরা বলছি। স্টক খণ্ডন হলো স্টক বিভাজনের কারণে স্বতন্ত্র শেয়ারগুলোর একক মূল্য হ্রাস পায়, কিন্তু কোম্পানির মোট মূলধন অপরিবর্তিত থাকে। অর্থাৎ একটা শেয়ারকে যদি আমরা দুই ভাগ করে দেই, অথবা তিন ভাগ করে দিই, অথবা চার ভাগ করে দিই। কেমন? আচ্ছা, এখানে আর এটা বলা হয়ে গেছে স্টক ডিভিডেন্ড মানে বোনাস শেয়ার বললাম। নগদ লভ্যাংশের পরিবর্তে যদি শেয়ার দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। এটা মূলত এক্সিস্টিং শেয়ার হোল্ডার বা বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। কেমন? এই হলো আমাদের মোটামুটি থিওরি অংশটা। এখন আমরা ম্যাথে চলে যাব। এ ফাঁকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু বলেন। শোনা যাচ্ছে নিশ্চয়ই না? হ্যালো? হ্যালো? আচ্ছা, এখন আমরা একটু একটু দেখি। যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব হয়েছে ইংল্যান্ডে। আগে ছিল 1993 13 সালের আইন। বর্তমানে যে আইনটা আছে এটা হচ্ছে 1994 সালের আইন। কেমন? কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস হলো শেয়ার বিক্রয়। আমরা একটু আগে বলছি কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস হলো শেয়ার বিক্রয়। কেমন? শেয়ার বিক্রয় করার জন্য কোম্পানি মূলধন করা হয়। আচ্ছা, এগুলো আপনাদের আসবে না। কোম্পানির জন্ম সনদ হচ্ছে নিবন্ধন পত্র। আর এটা পাবলিক লিমিটেড সদস্য সংখ্যা হলো 7। আচ্ছা। আচ্ছা, এখান থেকে দেখেন, মোট মূলধনের ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। কেমন? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি বলা হয়? শেয়ার। আচ্ছা, মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলা হয় স্টক। আমরা যেটা বলছি যে সমান অংশ হইলো শেয়ার, আর অসমান হইলো স্টক। কেমন? এটা আমরা এতক্ষণ আলোচনা করছি। আচ্ছা, শেয়ার হোল্ডারদের মধ্যে যে মুনাফা বন্টন করা হয় সেটাকে আমরা বলি লভ্যাংশ। কেমন? এক মানে ক্ষেত্রে আমরা বলি প্রফিট, আর কোম্পানির ক্ষেত্রে আমরা বলি ডিভিডেন্ড বা লভ্যাংশ। আচ্ছা, কোন সাধারণ শেয়ার হোল্ডার নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না? সাধারণ শেয়ার হোল্ডার বা জেনারেল অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা আছে তারা সবার শেষে। কেমন? যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটা নির্দিষ্ট সময় পর ফেরত দেওয়া হয় তাকে কি বলে? পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। কেমন? ঋণপত্রের মালিকদের জন্য অর্জিত সুদকে বলা হয়, অর্জিত অর্জনকে বলে ঋণের জন্য আমরা সুদ দিই, সুদা হিসাব যেটা। পূর্ণ আদায়কৃত শেয়ার, আমরা বলছি স্টকের ক্ষেত্রে একটা সংজ্ঞা হচ্ছে পূর্ণ আদায়কৃত। স্টক অবশ্যই হইতে হবে পূর্ণ আদায়কৃত, তাই না? স্টক হইতে হবে কি? পূর্ণ আদায়কৃত। আচ্ছা, এই 42 নম্বরটা পড়েন একদম, দেখি কি বলছে। একদম একটু পড়েন, আমাকে হেল্প করেন। নাকি সব অফিসে? আচ্ছা, কেউ একদম পড়তে পারলে আমাকে একটু হেল্প করেন। কেমন? অধিকার শেয়ার ইস্যু বলতে কি বোঝায়? নতুন ইস্যুকৃত শেয়ার, শেয়ার ক্রয়ের অধিকার। নতুন ইস্যুকৃত, আমরা একটু রাইট শেয়ার পড়ছি। রাইট শেয়ার কাকে বলে? তো নতুন ইস্যুকৃত শেয়ার ক্রয়ের অধিকার, এটা কাদের থেকে দেওয়া হয়? যারা এক্সিস্টিং আছে তাদের জন্য এটা দেওয়া হয়। কেমন? তারপর কোম্পানি বিলোপ সাধনের সময় সর্বশেষ নিচের কার দেনা পরিশোধ করা হয়? সাধারণ শেয়ার হোল্ডারদের। কেমন? আগে আগে ঋণ দিতে হয়, তারপর অগ্রাধিকার শেয়ারদের দিতে হয়, এরপরে যদি থাকে সাধারণ শেয়ার হোল্ডাররা পায়, নাইলে নাই। কেমন? আচ্ছা, স্টকের বৈশিষ্ট্য হলো কি? স্টকের আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নঙ্গ থাকে না। ঠিক আছে। কোম্পানি প্রথম যে শেয়ার বিক্রি করে তাকে বলা হয় আইপিও। কেমন? আচ্ছা, কোনটি হাইব্রিড সিকিউরিটি? বলেন কোনটি হাইব্রিড সিকিউরিটি? আমরা একটু আগে বলছি সেটা হলো অগ্রাধিকার শেয়ার। কেমন? এটা ঋণ এবং শেয়ারের মূলধনের অংশ, এই জন্য হাইব্রিড শেয়ার বলা হয়।
কোন ধরনের শেয়ার মালিকগণ চলতি বছরের মুনাফা দ্বারা বিগত বছরের বকেয়া লভ্যাংশ পেয়ে থাকে? একটু আগে বলছি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিক, কেমন? তারা যদি প্রথম বছর না দিতে পারে পরের বছর দিয়ে দেয়। কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? আইপিও বা প্রাথমিক শেয়ার, কেমন? যখন কোম্পানি নিজের শেয়ার নিজেরাই ক্রয় করে ফেলে তখন সেটাকে বলে ট্রেজারি শেয়ার, কেমন? আচ্ছা, কোম্পানি আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত? 10%, কেমন? আমরা যদি শেয়ারের মূল্য অবহার করতে চাই বা হ্রাস করতে চাই, সর্বোচ্চ সেটা 10% বেশি করা যাবে না। শেয়ার বিক্রয়ের লভ্য অর্থকে বলা হয় শেয়ার মূলধন। যৌথ কোম্পানির লভ্যাংশ প্রদান করে আদায়কৃত মূলধনের উপর, মনে রাখবেন আদায়কৃত মূলধনের উপর এটা লভ্যাংশটা দেওয়া হয়, অনুমোদিত মূলধন না, কেমন? বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণ কাদের মধ্যে বন্টন করা হয়? উদ্যোক্তাদের মধ্যে। বিলম্বিত মানে হলো আমরা একটু আগে বললাম যেটা দেখাইলাম, বিলম্বিত শেয়ার হলো যারা কোম্পানির প্রতিষ্ঠা লগ্নে অংশগ্রহণ করে তাদের মধ্যে। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, কেমন? এবং নগদ লভ্যাংশের পরিবর্তে। বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে এবং নগদ লভ্যাংশের পরিবর্তে। বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে? বোনাস শেয়ার ইস্যুর ফলে কি হয়? মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু আপনার কি হয়? মূলধন অপরিবর্তিত থাকে, অর্থাৎ যে ব্যালেন্স থাকে ওটা আগেরটাই থাকে, কেমন? কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয়ের মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় তাকে অনুমোদিত মূলধন বলে, অর্থাৎ কোম্পানির মোট মূলধনকে অনুমোদিত মূলধন বলে। সর্বোচ্চ সংগ্রহযোগ্য শেয়ার মূলধনকে অনুমোদিত মূলধন বলে। শেয়ার মূলধনকে চারভাবে ভাগ করা যায়, কেমন? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন। বিও মানে কি? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এটা পরীক্ষা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিও মানে কি? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। ডিএসসি এটা আপনারা জানেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, কেমন? এটা বলছি অবহারের সর্বোচ্চ 10%। শেয়ার অবহার একটা অলিক সম্পদ, কেমন? এটা একটা ভুয়া সম্পদ বা অলিক সম্পদ। আচ্ছা, শেয়ার অধিহার একটা দায়, কেমন? শেয়ার অধিহারের ফলে কি হয়? শেয়ার অধিহারের ফলে কোম্পানির মূলধন বৃদ্ধি পাবে। মূলধন যেহেতু তাই পাশে বসে, মূলধন অংশ বৃদ্ধি পাবে, কেমন? শেয়ার অধিহার মূলধন জাতীয় একটা আয়। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় যারা করে তাদেরকে বলে অবলেখক, আন্ডাররাইটার বলে, কেমন? তারা এর বিনিময়ে কি পায়? কমিশন পায়, তারা কমিশন বিনিয়োগে কাজ করে। আচ্ছা, অধিহারে শেয়ার ইস্যু হলে কি হয়? অধিহারে শেয়ার ইস্যু হলে মোট সম্পত্তি বৃদ্ধি পায় এবং শেয়ার অধিহার বৃদ্ধি পায়, কেমন? অসমন্বিত ব্যয় কোনটা? অসমন্বিত ব্যয় হলো বিলম্বিত বিজ্ঞাপন, আর এটা হলো শেয়ার বাট্টা। এটা এটা 3 নম্বর ভুল হবে, 2 হবে, শেয়ার বাট্টা, কেমন? আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন। এখন আমরা আহ আরেকটু আরেকটু ইয়েতে যাব, সেটা হলো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আমরা একটু সেগুলো দেখবো, কেমন? আচ্ছা, এখন আপনারা নিশ্চয়ই দেখতেছেন, আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেটা দেখতেছেন নিশ্চয়ই, তাই না? আচ্ছা, এখানে আমাদের আহ বিগত বছরে আমরা যে বইটা কিনতে বলছি আপনাদেরকে, আহ, সেটা হলো যে হিসাব বিচিত্রা। সেখানে প্রচুর প্রশ্ন আছে, অন্তত 300-400 প্রশ্ন আছে। তো আপনারা যতটুকু পারেন আর কি, যতটুকু সলভ করতে পারেন ততটুকু করে ফেলবেন। সেটা এই চ্যাপ্টার হলো চ্যাপ্টার 4, কেমন? এখানে কিছু আলোচনা আছে, এগুলা আমি এতক্ষণ যাবত বিস্তারিত বলছি, এই কথাগুলো আছে, কেমন? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার আর আদার শেয়ার। আচ্ছা, এখানে আমরা বলছি, এখন আর বলা কিছু নাই। শুধু একটা বলে রাখি, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার যেটা বলছি, কোনো বছর মুনাফা অর্জিত না হলেও পরবর্তী বছর যদি পূর্বের বকেয়া লভ্যাংশ বর্তমান লভ্যাংশ পেয়ে থাকেন তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে। সাধারণত 6 বছর পর্যন্ত লভ্যাংশ সঞ্চিত থাকে, কেমন? আর অসঞ্চয়ী বলা হয় শুধু লাভ হলে যে সকল অগ্রাধিকার যুক্ত শেয়ার মালিকগণ নির্ধারিত হারে লভ্যাংশ ভোগ করেন। হ্যাঁ, লাভ না হলে পরবর্তী বছর আর সমন্বয় করবে না, সেটা হয়েছে। আর পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার একটু আগে বলছে যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করা যায়, তা কেমন? নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করা যায়। বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, এটা আমরা একটু আগে বলছি, এটা হচ্ছে মূলত প্রবর্তকদের শেয়ার, যারা কোম্পানি গঠনের সময় অংশগ্রহণ করে সবার শেষে তাদেরকে দেওয়া হয়। এই শেয়ার আবার বিক্রি করা যায় না, কেমন? আচ্ছা, প্রাথমিক শেয়ার কোম্পানির বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনগণের নিকট যে প্রাথমিক যে শেয়ার বিক্রি করা হয় সেটা হলো প্রাথমিক শেয়ার। অধিকার শেয়ার, বোনাস শেয়ার আমরা বিস্তারিত বলছি। মূলত ব্যবসায় সম্প্রসারণ অথবা দায় পরিশোধ, এগুলোর জন্য আমরা বোনাস শেয়ার ইস্যু করে থাকি, কেমন?
এখানে জাবেদাগুলো দুই একটা দেখবেন, তবে আপনারা এগুলো দেখবেন না। আগে বিগত বছর প্রশ্নগুলো সলভ করবেন, সলভ করতে যায় যেগুলো আছে এগুলো একটু টিক দিবেন, কেমন? কারণ এখানে প্রচুর আলোচনা, পড়ে শেষ করতে পারবেন না। আচ্ছা, বর্তমান শেয়ার ইস্যু করা হয় বর্তমান শেয়ার হোল্ডার শেয়ার, বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, কেমন? বোনাস শেয়ার ইস্যু করা এটা আমরা বলছি। রাইট শেয়ার বিলি করা হয় পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে। রাইট শেয়ার হলো যখন নতুন শেয়ার ইস্যু করা হয়, আর বোনাস শেয়ার মূলত লভ্যাংশের পরিবর্তে, কেমন? আচ্ছা, জনগণ সাধারণ নিকট ইস্যুকৃত শেয়ারের যে অংশ পুনরায় ক্রয় করে কোম্পানি শেয়ার মালিকানা সত্ত্বেও পুনরায় গ্রহণ করে তাকে ট্রেজারি স্টক বলে। এটা পরীক্ষা আসছে, ট্রেজারি স্টকটা কি? তাহলে কি, ইস্যুকৃত শেয়ারের যে অংশ পুনরায় ক্রয় করা হয় আর কি, কেমন? শেয়ার বাজেয়াপ্ত হলে কি হয়? শেয়ার মালিকানা বাতিল হয়ে যায়, কেমন? নিট লাভের বন্টন কিভাবে হয়? প্রথমে অগ্রাধিকার শেয়ার পাবে, যারা অগ্রাধিকার শেয়ার কিনবে তারা পাবে। এরপরে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে, কেমন? সরি, এরপরে সঞ্চিত তহবিলে যদি স্থানান্তর করতে হয় সেখানে করতে হবে, তারপর সাধারণ লভ্যাংশ পাবে। আচ্ছা, কোম্পানির সর্বমোট যে পরিমাণ মূলধন আছে তাকে বলা হয় অনুমোদিত মূলধন, কেমন? আচ্ছা, অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণ নিকট ইস্যু করা হয় সেটা করলে ইস্যুকৃত অথবা বিলিখিত মূলধন, এগুলো সবগুলো পরীক্ষা আসছে। বিলিখিত মূলধনের যে অংশটুকু আদায় করা হয়েছে, কেমন, সেটা হচ্ছে পরিশোধিত মূলধন অথবা আদায়কৃত মূলধন। আচ্ছা, কোম্পানি অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণ পত্র প্রচার করে তাকে ইস্যুকৃত মূলধন বলে। আচ্ছা, কোম্পানি অবহারে যদি শেয়ার ইস্যু করে, অবহারে শেয়ার ইস্যু করতে পারে কাজ শুরু করার 1 বছর পর থেকে, কেমন? কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে তিন রকম: সমহারে করতে পারে, মানে 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি করতে পারে; অবহারে মানে কম মূল্যে 10 টাকার শেয়ার যদি 8 টাকা বিক্রি করে; অধিহারে মানে 10 টাকার শেয়ার যদি 12 টাকা বিক্রি করে, অধিক হারে, কেমন? আচ্ছা, এটা আমরা বলছি কোম্পানির অবচয় অবহারের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 10%, কেমন? এর উপরে বিক্রি করতে পারবে না। আচ্ছা, শেয়ার অবহার কোম্পানির জন্য একটি মূলধনী ক্ষতি। আর কোম্পানি বিলুপ সাধনের পূর্বে তলব করা যায় না সংরক্ষিত মূলধন, এটা আমরা বলছি, কেমন? ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত ও পরিবর্তনশীল সাধারণ শেয়ার মালিকদের জন্য, তারা সবার শেষে ব্যয়ের জন্য এটা অনিশ্চিত, কেমন? শুধু লাভ হলে লভ্যাংশ পায়, লাভ না হলে পরবর্তী লভ্যাংশ দাবি করতে পারবে না। এটা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এই হলো আমাদের মোটামুটি আলোচনার বিষয়। এখন আপনারা একজন আমাকে সাহায্য করেন, যে কোনো একজন, কে করবেন? দেখেন, একজন পড়েন, নাকি সবাই অফিসে? সুরাইয়া পড়েন, অথবা মোশাররফ আছেন, কেউ একজন পড়েন 1 নম্বরটা। বাজেয়াপ্ত শেয়ার কি, সব সাইলেন্ট কেন? বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিক্রয়ের জন্য শেয়ার বাজেয়াপ্ত করা হিসাবে যার কোন হিসাবে স্থানান্তরিত হবে? মূলধন হিসাবে, কেমন? মূলধন সঞ্চিত হিসাবে স্থানান্তর করতে হবে। যদি শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবে যে কোন হিসাবে স্থানান্তরিত হবে? শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই জাবেদাটা আপনি ওখানে টিক দিয়ে রাখবেন, কেমন? কয়েকটা জাবেদা দেখবেন যেগুলো পরীক্ষা আসছে, সবগুলো দেখার দরকার নেই, এটা বহুবার পরীক্ষা আসছে। 22 23 দেখেন কতবার আসছে, একই প্রশ্ন বারবার আসছে, কেমন? প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ ফ্রি নাই না? একটু পড়লে আমার জন্য একটু সুবিধা, কেউ যদি ফ্রি হন বলেন। বাড়িগাঁও কোম্পানির 10% হারে, আচ্ছা, প্রশ্ন হলো যে সাধারণ শেয়ার হোল্ডার সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে, প্রশ্ন সেটা। আগে শুরুতেই প্রশ্ন পড়ে ফেলবেন, শেষের পার্টটা পড়ে ফেলবেন। সাধারণ শেয়ার হোল্ডারগণ সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ড পাবেন, কেমন? আচ্ছা, সাধারণ শেয়ার হোল্ডারগণ আমরা আগে বলছি যে তারা অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ পরিশোধ করার পরে যেটা থাকে সেটা সেটা সাধারণ শেয়ার হোল্ডাররা দেয়। এখানে আমাদের কোম্পানির কর পরিবর্তে নিট মুনাফা দেওয়া আছে। দেখেন, কর পরিবর্তে নিট মুনাফা দেওয়া আছে কত? আহ নিট মুনাফা দেওয়া আছে কত? এই জায়গায় দেখেন, নিট মুনাফা দেওয়া আছে আমাদের 1,50,000 টাকা, কেমন? 1,50,000 টাকা। আর এখানে বলছে 12% হারে, কত পার্সেন্ট হারে? 12% হারে 20,000 টাকার অগ্রাধিকার শেয়ার। তাহলে 20,000 টাকা না, সরি, 2 লক্ষ টাকার 12% হারে, তো 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ হবে কত? 12 × 24, কেমন? তাহলে আমরা যদি এটাকে গুণ করেন, 12% দ্বারা 2 লক্ষ গুণ করলে কত হবে? 24,000 হওয়ার কথা, কেমন? আমাদের নিট লাভ আছে কত? 1,50,000। তাহলে নিট লাভ 1,50,000 থেকে যদি আমি 12% দিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকবে 1,26,000 টাকা। তাহলে এই 1,26,000 টাকা পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা, কেমন? 1,26,000 টাকা পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা, এইভাবে সহজ, কেমন? আচ্ছা, এরপরে শেয়ার হোল্ডার নিম্নে কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? শেয়ার হোল্ডার লভ্যাংশ পাবে, এটা আমরা আগে বলছি, কেমন? নিম্নে কোনটি মূলধনের অংশ? মূলধনের অংশ হলো সংরক্ষিত মূলধন। অতলবকৃত মূলধনের যে অংশ কোম্পানি অবসায়ন ব্যতীত অন্য কোনো সময় তলব করা যায় না তাকে বলা হয় সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল, কেমন? এটা হচ্ছে অতলবকৃত, কোম্পানি যখন অবসায়ন করবে তখনই এটা ইয়ে করবে, কেমন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে,
দেখেন, আহ মেঘনা কোম্পানি 1995 সালে, আচ্ছা শেষ পড়ি, বছর শেষে কোম্পানির উদ্ধৃত পত্রে পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন হিসেবে কত টাকা দেখানো হয়েছিল, কেমন? পরিশোধিত মূলধন। আচ্ছা, এখন কি বলছে? কোম্পানি 1 জানুয়ারি তারিখে গঠিত হয়, কোম্পানির অনুমিত মূলধন ছিল 100 টাকা মূল্য, প্রতি শেয়ার মূল্য হচ্ছে 100 টাকা, আর মোট শেয়ার সংখ্যা হচ্ছে 20,000, কেমন? প্রথম বছরে 5,000, প্রথম বছরে শেয়ার ইস্যু করছে 5,000, এবং মোট আদায় করছে 6 লাখ টাকা। তাহলে 5,000 টাকার শেয়ারের দাম আদায় হওয়ার কথা ছিল 100 দ্বারা, 100 দিয়ে গুণ করলে 5 লাখ, আদায় করছে 6 লাখ। আচ্ছা, এবং পরবর্তীতে 10,000 শেয়ার আদায় করছে 9,50,000, কেমন? তারপরে এখানে হবে হবে 10 লাখ, আদায় করছে 9,50,000। তাহলে আমাদের হিসাবটা আমরা একটু মিলিয়ে ফেলি। প্রশ্ন হচ্ছে পরিশোধিত মূলধন কত। এখানে লক্ষ্য করেন, আমাদের শেয়ার আমরা বিক্রি করছি 5,000 শেয়ার, দাম হয়েছে কত? 5,000 শেয়ার আর 10,000 শেয়ার, মোট 15,000 শেয়ার বিক্রি করছি। এটা প্রত্যেকটা শেয়ারের দাম আমরা জানি 100 টাকা করে, কেমন? তাহলে 15 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো যে পরিশোধিত মূলধন কত হবে? পরিশোধিত মূলধন হবে 15 লক্ষ টাকা। আচ্ছা, এখানে পরিশোধিত মূলধন যদি জানতে চায়, সেখানে আমাদের এখানে যদি শেয়ার অধিহার অবহার জানতে চাইতো, সেটা আমাদের বের করতে হতো। সেখানে অধিহার অবহার জানতে চাই নাই, সেটা আমাদের আর প্রয়োজন হবে না, কেমন? তাহলে আমাদের শেয়ার মোট হয়েছে 5,000 শেয়ার আর 10,000 শেয়ার, মোট 15,000 শেয়ার আমরা ইস্যু করছি, প্রত্যেকটার দাম হয়েছে 100 টাকা। এই জন্য আমাদের অন্যগুলো এখানে কাউন্ট করতে হবে না, কেমন? আচ্ছা, এখন আমরা যমুনা কোম্পানি কি করছে, শেয়ার প্রিমিয়াম এর পরিমাণ কত, এখানে জানতে চাইছে শেয়ার অধিহারটা কত। এখানে আমাদের জানতে হবে শেয়ারের মূল্য কত আর আদায় করছি কত, কেমন? এখানে বলছে যমুনা কোম্পানি 1997 সনের 1 জানুয়ারি তারিখে গঠিত হয়, কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি 100 টাকা মূল্যের 25,000 সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি 7,000 শেয়ার, মোট 8,40,000 টাকা আদায় করছে, কেমন? তাহলে 100 টাকার শেয়ার, একটা শেয়ার দাম যদি 100 টাকা হয়, 7,000 শেয়ার, কেমন? 100 গুণ 7,000, মোট 7 লক্ষ টাকা। কিন্তু কোম্পানি আদায় করছে 8,40,000 টাকা। আদায় করার কোনো কথা ছিল 7 লাখ টাকা, আদায় করছে 8,40,000 টাকা, কেমন? তার মানে শেয়ার অধিহার হয়ে গেছে। এখন কত টাকা অধিহার হয়েছে? খুব সহজ, 8,40,000 থেকে যদি 7 লাখ বিয়োগ করে দিয়ে 1,40,000, এটা মুখে মুখে পারবেন। প্রশ্ন যদিও বড়, কাজগুলো কিন্তু ছোট, কেমন? অঙ্ক সহজ আছে এগুলা। আচ্ছা, তারপর একই রকম, এটা তো বললাম। আহ হ্যাঁ, বলেন। স্যার, কোম্পানি অবসায়ন মানে কি? অবহার, অবসায়ন। অবসান মানে বিলুপ্তি, কোম্পানি যদি বিক্রি করে দেয়, বিলুপ্তি হয়ে যায়। আচ্ছা, কোম্পানি 6 নম্বর, কোম্পানি যে মূলধন, যে পরিমাণ মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণ পত্র প্রচার করে, তাকে কি বলে? কোম্পানি যে যে মূলধন সংগ্রহের জন্য, কেমন? এটাকে আমরা বলি ইস্যুকৃত মূলধন। এটার আরেকটা নাম হচ্ছে বিলিযোগ্য মূলধন, এর আরেকটা নাম হচ্ছে বন্টনযোগ্য মূলধন। অর্থাৎ কোম্পানি, আমাদের অনুমোদিত মূলধন হচ্ছে মোট মূলধন, আর যদি মূলধন সংগ্রহের জন্য যে শেয়ার বিক্রির আহ্বান জানায়, সেটাকে আমরা বলি ইস্যুকৃত মূলধন, অথবা বিলিযোগ্য মূলধন, অথবা বন্টনযোগ্য মূলধন। উত্তর হচ্ছে বি, কেমন? আচ্ছা, তারপর এখানে আছে লিমিটেড কোম্পানি দ্বারা কি বোঝায়? লিমিটেড কোম্পানি কোন বিষয়টির সাথে জড়িত? লিমিটেড মানে হলো সীমাবদ্ধ। কিসের সীমাবদ্ধ? শেয়ার হোল্ডারের দায় হলো সীমাবদ্ধ। কিরকম সীমাবদ্ধ? ধরেন আপনি 10,000 টাকা শেয়ার কিনছেন, আপনার দায় হলো 10,000 টাকা পর্যন্ত, এর বেশি না। যতটুকু শেয়ার আপনার মালিক, ততটুকু দায় আপনি পরিশোধ করতে হবে। আচ্ছা, এখানে স্টার কোম্পানি অনুমোদিত মূলধন ছিল 10 টাকা। 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, মানে একটা শেয়ার মূল্য হচ্ছে 10 টাকা, শেয়ার সংখ্যা হচ্ছে 20,000, কেমন? তার মানে 20 লাখ টাকা। 20,000 গুণ 20, টোটাল হলো, সরি, 2 লাখ টাকা, কেমন? আচ্ছা, ইস্যুকৃত মূলধনের পরিমাণ হচ্ছে 90%। তাহলে এই 2 লাখ টাকা 90% হবে 1,80,000 টাকা, কেমন? এরপর বলছে বিলিখিত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধন 70%। তার মানে আমাদের 1,80,000 টাকা হয়েছে আমাদের ইস্যুকৃত মূলধন, এটা 70% হয়েছে 1,26,000 টাকা। হ্যাঁ, খুব সহজ, কেমন? অঙ্ক যদি বলো খুবই সহজ, বিলিখিত মূলধনের পরিমাণ হবে 1,26,000 টাকা। আচ্ছা, শেয়ার অধিহার এটা কি? শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় একটা আয়, এটা মূলত একটা দায়ও বটে। অর্থাৎ যখন শেয়ারের দাম 10 টাকা, আমরা যদি 12 টাকা বিক্রি করি, এটা একটা আমাদের মূলধনের পাশে বসে, এই জন্য এটা মূলধন জাতীয় হিসাব বলা হয় আর কি। আচ্ছা, যে শেয়ার, যে ধরনের শেয়ার, যে ধরনের শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না, সেটা হচ্ছে বোনাস শেয়ার, কেমন? বোনাস শেয়ার হচ্ছে যে যে ডিভিডেন্ডের পরিবর্তে, লভ্যাংশের পরিবর্তে এক্সিস্টিং শেয়ার হোল্ডারের মধ্যে দেওয়া হয়, সেটা হচ্ছে বোনাস শেয়ার, কেমন? আচ্ছা, তারপরে পড়েন তো দেখি একটা, 2 নম্বরটা পড়তে পারবেন সুরাইয়া? পড়তে পারবেন? পড়েন তো। জি স্যার। পড়েন। মিস্টার ফায়ার ফার্মা লিমিটেডের প্রতিটি 100 টাকা মূল্যমানের 100টি শেয়ার প্রিমিয়াম সহ প্রতি শেয়ার 200 টাকায় ক্রয় করেন।
তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? আচ্ছা, দায় হয়েছে শেয়ার হোল্ডারদের দায়। আমরা বলছি তারা যতটুকু ও, মূলধন সেই ততটুকু দায়বদ্ধ, পুরোটার উপর না, পুরো কোম্পানির সম্পত্তির উপর না। যতটুকু আপনি যদি 100 টাকা শেয়ার কিনেন, 100 টাকা পর্যন্ত আপনার দায়। কেমন? 1000 টাকা কিনলে 1000 টাকা পর্যন্ত দায়। তাহলে সে কিনছে কতটা? যে সে প্রতিটি 100 টাকা মূল্যের 100টা শেয়ার ক্রয় ক্রয় করছে। কেমন? তাহলে 100 গুণ 100 দিলে কত হবে? 10,000। তাহলে তার দায় হচ্ছে 10,000 পর্যন্ত। যতটুকু আপনি মালিক, আপনার ততটুকু দায় আর কি। কেমন? আচ্ছা, এই বিশ পরটা পড়েন। ফাতেমা লিমিটেড 10 টাকা মূল্যের 20,000 শেয়ার ইস্যু করে, যা পূর্ণ মূল্যে পরিশোধিত। চলতি বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 1,30,000 টাকা। 10% হারে লভ্যাংশ কত হবে? আচ্ছা, তাহলে শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, প্রত্যেকটা শেয়ার দাম 10 টাকা, শেয়ার ইস্যু করছে 20,000, তাহলে 10 গুণ 20,000 হলে কত হয়? 2 লাখ। কেমন? এখন চলতি বছরে বন্টনযোগ্য মুনাফা হয়েছে 1,30,000 টাকা, 10% হারে লভ্যাংশ কত হবে? আচ্ছা, বন্টনযোগ্য মুনাফা পরে, আমরা শেয়ার ইস্যু করছি কত? 10 টাকা করে 20,000, তাহলে 2 লাখ টাকা। কেমন? 2 লাখ টাকার 10% হবে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা হচ্ছে লভ্যাংশ। কেমন? নিট লাভ হয়েছে 1,30,000 টাকা, এর মধ্যে লভ্যাংশ, নিট লাভ যত হয় তত তার বন্টন করে না, বন্টন করে এটা কোম্পানি ঘোষণা করে 10% বন্টন করবে না 15% করবে, এটা কোম্পানির সিদ্ধান্ত। কেমন? তো তারা বলছে যে যে আমরা জানি পরিশোধিত মূলধনের উপরে সবসময় লভ্যাংশ ঘোষণা করে। এখন আমাদের শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, শেয়ার সংখ্যা হচ্ছে 20,000, তো 10 গুণ 20,000 হবে 2 লক্ষ টাকা। এটা 10% হবে 20,000 টাকা, তার মানে 20,000 টাকা লভ্যাংশ হিসাবে ই করে। তারপরটা পড়েন। নিচের কোনটিকে ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়? অগ্রাধিকার শেয়ার। এটা আমরা এতক্ষণ যাবত আলোচনা করছি, তাই না? অগ্রাধিকার শেয়ার, এটা ঋণ আছে। কেমন? এটার মধ্যে ঋণ আছে। ঋণ কেন আছে? মানে ব্যবসা প্রতিষ্ঠান লস হোক লাভ হোক, তাদের তাটা আগে দিয়ে দিতে হয়, এই জন্য এটা দায়ের মতো। এই জন্য আর আবার আবার তারা যেহেতু মূলধন হিসাবে ইনভেস্ট করে, এই জন্য এটা ইকুইটি। এটাকে হাইব্রিড শেয়ারও বলা হয়, কোনো কোনো প্রশ্ন মধ্যে এটাকে হাইব্রিড শেয়ারও বলা হয়েছে। কেমন? আচ্ছা, তারপর এটা পড়েন। রেনাটা লিমিটেড 10 টাকা মূল্যের 20,000 শেয়ার ইস্যু করে, যা 80% মূল্য পরিশোধিত পরিশোধিত 10% লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশের পরিমাণ কত? আচ্ছা, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, লভ্যাংশ সবসময় ঘোষণা করে পরিশোধিত মূল্যের উপর। কেমন? আমাদের পরিশোধিত মূল্য জানতে পারলে সেটার উপর লভ্যাংশ ঘোষণা করা হয়। তাহলে কোম্পানির 10 টাকা হইলো শেয়ারের দাম, আর শেয়ার ইস্যু করছে 20,000, তাহলে 10 গুণ 20 সমান কত হবে? 2 লাখ টাকা। কেমন? এই 2 লাখ টাকা। এরপরে বলছে 80% মূল্য পরিশোধিত, তাহলে 2 লাখ টাকার 80% হবে 1,60,000, 8 × 16, 1,60,000 টাকা। তাহলে সবসময় লভ্যাংশ ঘোষণা হয় পরিশোধিত মূলধনের উপর 1,60,000 টাকা। কেমন? তাহলে 1,60,000 টাকার উপর লভ্যাংশ বলছে 10%। কেমন? 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 1,60,000 ইন্টু 10% হবে 16,000, উত্তর হবে 16,000। কিন্তু 16,000 অপশানে নাই, তার মানে উত্তর নাই। কেমন? আচ্ছা, এটা এটা পরীক্ষা যদি আসে 1600 দিয়ে দিবেন। কেমন? শূন্য একটা ধরবেন, বাদ পড়ছে আর কি। আচ্ছা, তারপরে কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাকে বলা হয় কি বলে? অনু সবগুলা বলতেছে। সবগুলো বলে নাকি? অনুমোদিত মূলধন দেখে দাগায় ফেলে না কিন্তু। অনুমোদিত মূলধন, এটাই সঠিক উত্তর, কিন্তু এর সাথে আরো দুইটা সঠিক উত্তর আছে। কেমন? অনুমোদিত মূলধন যে কথা, নিবন্ধিত মূলধন একই কথা। কেমন? নামমাত্র মূলধন একই কথা। তারপর শেয়ার অধিহার কোম্পানির চূড়ান্ত পত্রের। এটা দায় হিসেবে দেখানো হয় মূলধনে। আমরা শেয়ার অধিকার আমরা যখন চূড়ান্ত হিসাব তৈরি করি, তখন একটা হচ্ছে সম্পত্তি পাশ আর একটা হচ্ছে দায় ও মূলধন পাশ। কেমন? তো দায় পাশে শেয়ার অধিকার দেখানো হয়, এটা কোম্পানির একটা দায়। কেমন? দিছে। তারপর মালিকানা স্বত্বাধিকার বলতে বোঝায়। আচ্ছা, মালিকের স্বত্বাধিকার বলতে বোঝায় কি? আমরা মালিকের মূলধন এবং লাভ যোগ করি, নিট লাভ যোগ করি। কেমন? তো নিট লাভকে যদি কোম্পানির ক্ষেত্রে যদি ওইটা বন্টন না করে, এটাকে অবন্টিত লাভ বলে আর কি। কেমন? এই দুইটা যোগফল। তারপর 9 নম্বর, রাইট শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? বর্তমান শেয়ার হোল্ডারদের হ্যাঁ, মধ্যে। বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে এটা ইস্যু করা হয়। তারপর নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডার। হ্যাঁ, তাদেরটা ফিক্স, আর সাধারণ শেয়ারদেরটা ফিক্স না। তারপরটা প্রতিটি 100 টাকা মূল্যের 2,000টি শেয়ারের বিক্রয় মূল্য 2,10,000 টাকা। আচ্ছা, তো এখানে শেয়ার প্রিমিয়াম আর বাট্টার পরিমাণ বের করতে হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 100 টাকা যদি শেয়ারের মূল্য হয় 2,000, শেয়ারের দাম হবে কত? 2 লাখ টাকা। কেমন? কত হবে? 2 লাখ টাকা, কিন্তু বিক্রি করছে 2,10,000, তার মানে 2,10,000 টাকা এখানে বাড়তি আছে। আচ্ছা, আরেকটা ইস্যু, এটা কিন্তু একটা ইস্যু। সেকেন্ড, এটা আরেকটা প্রশ্ন, আরেকটা পার্ট। অন্যদিকে মানে আরেকটা কথা। কেমন? অন্যদিকে রিভার্স, এগুলো আলাদা আরেকটা কথা। 3,000 টাকার শেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে, 3,000 শেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 2,95,000। আচ্ছা, 3,000 শেয়ার, আর শেয়ার প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, তো 3,000 শেয়ারের দাম 100 গুণ 3,000 হলে কত হবে?
3 লক্ষ টাকা, কিন্তু বিক্রি করছে 2,95,000 টাকা। তার মানে 5,000 টাকা বাড়টা, কেমন? এখানে হবে 10,000, এখানে হবে 5,000। তাহলে শেয়ার বারটা হবে 5,000, আর শেয়ার প্রিমিয়াম হবে 10,000। বুঝছেন কিনা? না, বুঝেন নাই? স্যার, হ্যাঁ, তারপরটা। শুধু লাভ হলে লভ্যাংশ পায়, লাভ না হলে পরবর্তী লভ্যাংশ দাবি করা যায় না। হুম। এটা তো অর্ডিনারি অসঞ্চয়ী, শেয়ার। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, কেমন? অসঞ্চয়ী। যদি যদি পরবর্তী বছর সমন্বয় করা হয় বা দাবি করতে পারে, সেটা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। পরবর্তী বছর যদি দাবি করার সুযোগ না থাকে, সেটা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এটা আমরা আলোচনা করছি, কেমন? তারপর। কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অধিহার হিসাবের সঞ্চিতি অর্থ ব্যয় করা যায়। হ্যাঁ, সঞ্চিত অর্থ শেয়ার অধিহার ব্যয় করা হয় যে, যে ভুয়া সম্পত্তি যেগুলো আছে এগুলাকে বিলুপ করার জন্য, কেমন? যেমন অলিক সম্পত্তি, প্রাথমিক খরচ, সুনাম, অবলেখকের দস্তরি, এই ধরনের সম্পত্তিগুলা কি করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য বা বিলুপ্ত করার জন্য শেয়ার অধিহার ব্যবহার, এই সবগুলো উত্তর সঠিক, কেমন? এরপরটা দেখেন। বকেয়া তলবের বার্ষিক হার কত কত পার্সেন্ট হইতে হবে? কি বলছে এটা, পড়েন তো না? ও আচ্ছা, কোম্পানি টেবিল এই অনুযায়ী বকেয়া তলবের উপর বার্ষিক শতকরা কত হারে সুদ ধার্য করা যায়। এটা আইনে বলা আছে 5%, কেমন? এটা আইনের বিষয়, এটা আমাদের বিষয় না। আচ্ছা। আচ্ছা, এখানে একটা জাবেদা দেওয়া আছে, বলেন তো, পড়েন তো কি বলছে রাফি। রাফি কোম্পানি লিমিটেড এর প্রতিটি শেয়ার 100 টাকা করে। শেষ লাইনটা আগে পড়েন, শেষে কি বলছে? যখন যখন তলবের টাকা নগদ পাওয়া যায় তখন জাবেদা হবে। যখন প্রশ্ন পড়বেন তখন জাবেদা নিচে দাগ দিয়ে ফেলবেন, মানে আপনি আপনাকে খুঁজতে বলতে বলছে যে জাবেদা বের করো। এখন কোনটা জাবেদা? যখন তলবের টাকা নগদ পাওয়া যায় না, তার মানে আপনি শুধু তলবেরটা জানলেই হবে, বাকিটা দরকার নাই। যখন তলবের টাকা নগদ পাওয়া যায়। আচ্ছা, এবার পড়েন। জি স্যার। সো প্রতিটি শেয়ার 100 টাকা করে, 20,000 শেয়ারের মূল্য তলব করে তলবে শেয়ার প্রতি 50 টাকা অবহার ব্যতীত করে চাওয়া হয়। শেয়ার প্রতি 5 টাকা অবহার এবং তলবেই তা হিসাবভুক্ত করা হয়। হুম। তাহলে জাবেদা কি হবে? আচ্ছা, এখন আমাদের শেয়ার সংখ্যা ছিল কত? 20,000 বিশ নাকি? হাজার 20,000। তাহলে 20,000 যদি 100 দ্বারা গুণ করি কত হবে? 20 লাখ। 20 লাখ। কিন্তু পাইছে কত করে? পঞ্চাশ নগদ টাকা নগদ পাইছে 50 টাকা, তাহলে 10 লাখ টাকা উত্তর, কেমন? 10 লাখ টাকা উত্তর হবে। এখানে অবশ্য 20 লাখ দেওয়া নাই, এই সুবিধা আছে। তাহলে চিন্তা করতে সহজ হচ্ছে আর কি। কোন আবার কোনোটি দেওয়া, 9 দেওয়া আছে শেষে। তাহলে এখানে নগদ টাকা যদি পাওয়া যায়, ব্যাংক হিসাব ডেবিট। আর এটা যেহেতু শেয়ার তলব করা হয়েছে, শেয়ার তলব হিসাব ক্রেডিট, নর্মাল যাবে না, কেমন? ব্যাংক হিসাব ডেবিট বা নগদ হিসাব ডেবিট। মানে টাকা যদি ব্যাংকে আসে তাহলে ব্যাংক ডেবিট, আর নগদে নিলে নগদ ডেবিট। নর্মালি এটা ব্যাংকে আসে, ব্যাংক হিসাব ডেবিট, কেমন? এরপরে। স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, এখানে হ্যাঁ, বলেন। তলব করা কি বোঝাচ্ছে? তলব মানে চাওয়া আর কি। শেয়ারের টাকা চাওয়া হয়েছে আর কি, কেমন? ইস্যু ইস্যু করা হয়েছে। আচ্ছা। হুম। এরপরে। আচ্ছা, লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার ইস্যু অধিক করা মূল্যে, হলে। কেমন? অধিক মূল্যে, শব্দটা হচ্ছে অধিক মূল্যে। লিখিত মূল্য মানে হচ্ছে যে ফেস ভ্যালু। 10 টাকা শেয়ার যদি 12 টাকা বিক্রি করে, তার মানে এটা কি শেয়ার অধিহার, কেমন? শেয়ার অধিহার। তারপর। শেয়ার বিক্রির মাধ্যমে কারবারের মূলধন বৃদ্ধি পাবে, কেমন? মূলধন বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি। বৃদ্ধি পাবে। মূলধন বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে, কিন্তু এখানে দুইটা অপশন নাই, যেহেতু মূলধন বৃদ্ধি পাবে শিও দিয়ে দেবেন না, আগে মূলধন তারপরে দায়। কারণ ওই শেয়ার অধিহার যদি বিক্রি করে, সেটা একটা মূলধনটা একটা অন্তর্দায় বটে। আপনি যখন বাইরে থেকে টাকা নেবেন, এটা যদি একটা দায় বৃদ্ধি পাবে, কেমন? আচ্ছা, এগুলো সহজ আছে, একদম সিম্পল সিম্পল। এতগুলো আমি দেখাবো না এখন আর। আমি একটু দ্রুত যাই। একটু আর 20 নম্বরটা পড়েন, কি বলছে? নগদ অর্থ ভিন্ন অন্য কোনো প্রতিদানের বিনিময়ে যে শেয়ার মূলধন বিলি করা হয়। আহ এই সংজ্ঞাটা একটু পড়েন। নগদ অর্থ ভিন্ন অন্য কোনো প্রতিদানের বিনিময়ে যদি যে শেয়ার মূলধন বিলি করা হয়, তাকে ওয়াটার ক্যাপিটাল বলে, কেমন? যদি নগদ অর্থ ভিন্ন অন্য কোনো প্রতিদানের বিনিময়ে, ওই যে যারা কোম্পানি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে, তাদেরকে সবাই সবাই সবকিছু দেওয়ার পরে যদি তাদেরকে শেয়ার দেয়, সেটাকে ওয়াটার ক্যাপিটাল বা ওই যে কি একটা নাম বললাম না একটু আগে, প্রতিনিধি ক্যাপিটাল বলা হয় এটাকে। এটা কয়েকটা নাম আছে। মানে অর্থাৎ সবাইকে দেওয়ার পরে নগদ অর্থ না দিয়ে তাদেরকে কিছু শেয়ার দিয়ে দিল আর কি, কেমন? প্রতিদান হিসাবে। আচ্ছা, 24 নম্বরটা কি বলছে? কোনটি স্টকের বৈশিষ্ট্য নয়? কোনটি স্টকের বৈশিষ্ট্য নয়? স্টক অবাধে হস্তান্তর করা চলে না, কেমন? এটা এটা বৈশিষ্ট্য না, এটা ভুল কথা, কেমন? এটা আহ স্টক অবাধে হস্তান্তর করা চলে না। স্টকের ক্রমিক নম্বর থাকে না। তাহলে স্টক অবাধে হস্তান্তর যোগ্য। এটা এটা ভুল বলছে, কেমন? আচ্ছা, এখানে এটা আসেন, এখানে কি বলছে? কোনো কোনো বছরে লোকসান হলেও যে অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ প্রতি পরবর্তী বছরে লাভ হয় তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে। ও, গুড। এরপরে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বলছে দেখি।
তা এখানে চাইছে পরিশোধিত মূলধন কত হবে। পরিশোধিত মূলধন কত হবে কেমন। তাহলে এ তলবকৃত মূলধন ছিল 2 লাখ টাকা, বকেয়া তলব আছে 20,000 টাকা, তাহলে তলবকৃত থেকে যদি বকেয়াটা বাদ দেওয়া হয় সেটাই পরিশোধিত মূলধন কেমন। পরিশোধিত মূলধন আছে এখানে 2 লাখ থেকে 20,000 বাদ দিলে, এবার বিও মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। অগ্রাধিকার শেয়ার সম্পদের নিচে কোন বিবৃতি সত্য নয়। বার্ষিক সাধারণ সভায় যোগদান করতে পারবে, এটা ভুয়া কথা কেমন। অগ্রাধিকার শেয়াররা বার্ষিক সাধারণ সভায় যোগদান করতে পারবে না, তারা সাধারণ সভায় যোগদান করতে পারবে। আহ, একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে নিকট 2:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো, এটি এটি কোন ধরনের শেয়ার। বর্তমান বর্তমান শেয়ার হোল্ডারের মধ্যে সেটা হলো কি কি শেয়ার, বোনাস শেয়ার কেমন। বর্তমান শেয়ার হোল্ডারের মধ্যে যদি শেয়ার ইস্যু করে লভ্যাংশের পরিবর্তে, সেটা হলো কি, বোনাস শেয়ার কেমন। বিনামূল্যে, এখানে আটটা শব্দ বলছে কি বিনামূল্যে। আর যদি টাকার বিনিময়ে বর্তমান শেয়ার হোল্ডারের মধ্যে দেয় সেটা হচ্ছে রাইট শেয়ার কিন্তু। অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করলে সেটা হচ্ছে রাইট শেয়ার। আর বিনামূল্যে যদি দেওয়া হয় তার মানে লভ্যাংশ, বিনামূল্যে তো দেয় না, লভ্যাংশের পরিবর্তে দেয় আর কি কেমন। আচ্ছা, কোন ধরনের শেয়ার মালিকদের লভ্যাংশ হার সর্বদা অনিশ্চিত। সাধারণ শেয়ারদের কেমন, সাধারণ শেয়ারদের তারা সবার শেষে নেয়, তারা ঝুঁকি বেশি নেয়। আচ্ছা, তলবকৃত মূল্য হচ্ছে 80 টাকা, পরিশোধিত মূল্য 60 টাকা, শেয়ার মূলধন হিসাবে ডেবিট হবে কত টাকা। শেয়ার মূলধন হিসাবে কি হবে, তলবকৃত মূল্যটাই হবে কেমন। আচ্ছা, নিচের কোনটি ছাড়া অগ্রাধিকার সাধারণ শেয়ারের উপর অগ্রাধিকার আছে, নিচের কোনটি ছাড়া অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারের উপর অগ্রাধিকার আছে। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার শুরুতেই লাভ পায়, তারা শুরুতেই মূলধন ফেরত পায়, সবকিছু তারা আগে আগে পায়, কিন্তু তারা বোর্ড দিতে পারে না কেমন। এটাতে সাধারণ শেয়ারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয় নাই। বাংলাদেশের কোম্পানি আইন কোনটা চলতেছে বর্তমানে, 1994 সাল কেমন। আগে ছিল 1913, বর্তমানে হচ্ছে 1994। কোনটি কোম্পানির দায়, কোনটি কোম্পানির দায়, শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিকার কোম্পানির দায় কেমন। প্রাথমিক খরচ, সুনাম, শেয়ার ওভার এগুলো কোম্পানির সম্পদ। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, পয়েন্ট দেখি, 14 নম্বরটা। এখানে চাইছে শেয়ার প্রিমিয়ামের টাকা কত। শেয়ার অধিকার কত কেমন। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তো কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা দরে এক এক লাখ লক্ষ শেয়ার। শেয়ার 10 টাকা ধরে 1 লাখ, 10 লাখ হবে আর কি কেমন। আচ্ছা, কোম্পানিটির 30,000 শেয়ার 3,60,000 টাকায় এবং পঞ্চাশ আচ্ছা, হাজার তিরিশ শেয়ার হাজার 30,000 শেয়ার হইলো 3,60,000 টাকায়। তার মানে হওয়ার কথা ছিল 3 লাখ, বিক্রি করছে 60,000 বেশি। তারপর 50,000 শেয়ার, 6,50,000 টাকায়, এখানেও 50,000, বেশিতে হ্যাঁ, 1.5 লাখ টাকা বেশি। তাহলে এখানে 50,000 টাকা হওয়ার কথা ছিল 5 লাখ, হয়ে গেছে 5 লাখ, 6,50,000, এই পার্থক্যটা বের করবেন কেমন। এখানে 1.5 লাখ টাকা বেশি আর 60,000 বেশি, দুইটা মিলে 2 লাখ, 2,10,000 টাকা বেশি কেমন, এটা হচ্ছে অধিকার আর কি। আচ্ছা, তারপর এখানে কি বলছে, আহ, আহ, শেয়ার মূলধনের যে অংশটুকু বিলুপ সাধনের সময় তলব করা হয় তাকে কি বলে, তাকে সঞ্চিত তহবিল আমরা বলছি না, অতলবকৃত মূলধনের অংশ যেটা ইমার্জেন্সি সময়ে, মানে যখন বিশেষ প্রয়োজন হয় যখন তলব করা হয়, সেটা হচ্ছে সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল কেমন, রিজার্ভ ক্যাপিটাল। এটা কিন্তু একটু টাফ আছে, একটু মনে রাখেন। আচ্ছা, বাট্টা সর্বোচ্চ কত হবে, 10% বেশি হবে না কেমন। আচ্ছা, কোম্পানি আইন অনুযায়ী শেয়ার বিলি কতদিনের মধ্যে শেয়ার সনদ প্রদান করতে হয়, 90 দিনের মধ্যে কেমন। আচ্ছা, এগুলো একদম সিম্পল তথ্য জাতীয় প্রশ্ন। শেয়ার ব্যবহার একটি সম্পদ কেমন। কোম্পানি পুঁজি সংগ্রহ যে যে বিষয়টি সম্পর্কিত নয়, সম্পর্কিত নয় কোনটা, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার প্রদান। কোম্পানি যখন পুঁজি সংগ্রহ করে, ঋণপত্র বিক্রি করে, সে ঋণ গ্রহণ করে লভ্যাংশ প্রদান করার সঙ্গে, বাট অসঞ্চয় এটা হলো শেয়ারের সাথে সম্পর্কিত নয়। শেয়ার বিক্রির জন্য কোন দলিলটি প্রয়োজন হয়, বিবরণ পত্র কেমন, প্রসপেক্টাস প্রয়োজন হয়। শেয়ার ব্যবহারের সর্বোচ্চ পার্সেন্টেজ 10%। কোন শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দাম সম্পূর্ণ বা আংশিক আদায়যোগ্য, এটা প্রযোজ্য। শেয়ারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাট স্টকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্টক অবশ্যই সম্পূর্ণ আদায় হতে হবে। নীতির কোনটি বৃহত্তম, নিশ্চয় অনুমোদিত মূলধন কেমন, অনুমোদিত মূলধন সবার আগে। মূলধন 4 প্রকারের মধ্যে সবচেয়ে বড় হয়েছে অনুমোদিত মূলধন কেমন। আচ্ছা, এখানে ছোট 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 একটা ম্যাথ আসছে, প্রশ্ন হচ্ছে 12% হারে লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশের পরিমাণ কত। তাইলে লভ্যাংশের পরিমাণ বের করতে হলে আমাদের আদায়কৃত মূলধন বের করতে হবে। তলবকৃত মূলধন ছিল 7 লাখ, আর অনাদায়ী মূলধন ছিল 20,000 কেমন। 7 লাখ থেকে যদি 20,000 বিয়োগ দেয় 6,80,000 টাকা, এটা হচ্ছে আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আর আমরা বলছি পরিশোধিত মূলধনের উপরে কি ধরতে হয়, লভ্যাংশ ধরতে হয়। তাহলে 12% লভ্যাংশ মানে দিবেন হবে 81,600। আচ্ছা, তারপরে আছে আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। পাবলিক লিমিটেড কোম্পানি হইতে হলে কি করতে হবে, সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের আদেশপত্র লাগবে। সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যাক্সেস কমিশন। আচ্ছা, এখানে একটা ম্যাথ আসছে, শেয়ার অভিহিত মূল্য আছে 5 লাখ নাকি 50 লাখ টাকা, বাজার মূল্য 7,50,000 টাকা। আচ্ছা, নিট লাভের পরিমাণ 8 লাখ টাকা, কোম্পানি যদি 10% লভ্যাংশ ঘোষণা করে তাহলে লভ্যাংশ পরিমাণ কত। তাই লভ্যাংশ পরিমাণ হইলে আমাদের বের করতে হবে শেয়ারের অভিহিত মূল্য বা পরিশোধিত মূল্য কেমন। আচ্ছা, এখানে পরিশোধিত মূলধনের উপর আমরা বলছি পরিশোধিত মূলধনের উপর লভ্যাংশ ধরা হয়। তাহলে এখানে পরিশোধিত মূলধন কত আছে দেখেন তো। শেয়ারের অভিহিত মূল্য ছিল 5 লাখ টাকা কেমন। এই অভিহিত মূল্যটাই ফেস ভ্যালু বা পরিশোধিত মূল্য, এটার উপর 5%, 10% মাইনাস দিলে হয়ে যাবে কেমন, 50,000 টাকা।
আচ্ছা, কোম্পানি আইনের 54 এক দ্বারা কি বলছে, শেয়ারকে স্টকে যদি রূপান্তর করতে হয় কতদিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে? 15 দিনের মধ্যে জানাতে হবে, কেমন? এটা আমরা বলছি। কোম্পানি যখন নিজের শেয়ার নিজেই কিনে নেয় তাকে কি বলে? ট্রেজারি স্টক বলে। নিজের শেয়ার যখন নিজেই কিনে নেয় তাকে বলে ট্রেজারি স্টক বলে। কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণী নয় কোনটি? দাবিকৃত মূলধন নামে কোনো মূলধন নাই, কেমন? অনুমোদিত মূলধন আছে, তলবকৃত আছে, আদায়কৃত আছে। শেয়ার মূল মাধ্যমে সংগ্রহ করা হয় মূলধন বা ক্যাপিটাল, কেমন? তারপরে আছে কোম্পানির প্রভাবে অলিক মূলধন প্রতিষ্ঠিত হয় শেয়ার অধিহারে, কেমন? শেয়ার অধিহারের মাধ্যমে অলিক সম্পদগুলোকে হ্রাস করে দেওয়া হয়। আচ্ছা, আবার অলিক মূলধনও বলা হয় শেয়ার অধিহারকে, কেমন? স্টক কখন বিলি করা হয়? শেয়ারের পূর্ণ মূল্য আদায় হলে। এখানে মনে রাখবেন যে ফুল ফেড, কেমন? অধিহারের কোম্পানি কি করে? কম মূল্য জাতীয় লাভ বলে এটাকে, কেমন? লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন ধরনের সঞ্চিতি? এটা বিশেষ সঞ্চিতি। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে? কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না? বোনাস শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না, কারণ ডিভিডেন্ডের পরিবর্তে বোনাস শেয়ার পরিশোধ করা হয়, কেমন? আচ্ছা, কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানায়, বিপণীপত্র প্রচার করে, তাকে কি বলে? ইস্যুকৃত মূলধন, কেমন? বা বিলিযোগ্য মূলধন। কোম্পানি আইন হয়েছে 1994 সাল। অগ্রাধিকার শেয়ারকে কি বলে? দায় ও ইকুইটি দুইটা একসাথে, কেমন? এটা হাইব্রিড শেয়ার। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি? শেয়ার ইস্যু। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রির অবলেখক কি পান? তারা কমিশন পান। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। মূলধনের ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। আর লভ্যাংশ না দিয়ে যদি শেয়ার দেওয়া হয় সেটাকে বলা হয় বোনাস শেয়ার। শেয়ার হতে প্রাপ্ত আগে বলা হয় লভ্যাংশ। রাইট শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। অধিহারে শেয়ার ইস্যু করলে মূলধন জাতীয় আয় বৃদ্ধি পায়। তারপরে শেষ করে দিলাম নাকি? 1994 সালে কোম্পানি আইন 50%-এর অধিক শেয়ার নিলে সেটাকে হোল্ডিং কোম্পানি বলে। আর 49% হলে সাবসিডিয়ারি কোম্পানি বলে। আইপিও মানে হচ্ছে পাবলিক ইনিশিয়াল পাবলিক অফারিং। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিএসএসি। তারপরে হলো শেয়ার ওয়ারেন্ট মানে হলো শেয়ারের পূর্ণ মূল্য পরিশোধিত হওয়া। প্রতি বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। কোন ধরনের শেয়ার মালিকদের লভ্যাংশ হার সর্বদা অনিশ্চিত ও পরিবর্তনশীল? সাধারণ শেয়ার। নিজের শেয়ার যখন নিজে ক্রয় করে ফেলে সেটাকে বলা হয় ট্রেজারি স্টক। অবলেখকরা কি পায়? আন্ডাররাইটাররা পায়, তারা পায় কমিশন, কেমন? তারা পায় কমিশন। একটু রিডিং দিবেন, এবার দ্রুত মুভ করবেন, দেখবেন যে শেষ হয়ে গেছে সিলেবাস, কেমন? আচ্ছা, কার কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করতে পারি, বলেন। কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ করে দিই নাকি?